আমার সাথে আপনাকে স্বাগতম ভাই। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা লাস্ট কয়েকটা ডিফারেন্ট টাইপ অফ কনটেন্ট প্ল্যান করতেছিলাম। ডিফারেন্ট টাইপ অফ জনরা প্ল্যান করতেছিলাম। সো আমাদের দর্শকরা অ্যাকচুয়ালি সবথেকে বেশি বিজনেস রিলেটেড কনটেন্ট দেখতে পছন্দ করে বেশি। সো দ্যাটস ওয়াই আমার ওইভাবে আমরা গেস্ট হান্টিং করতেছি যে বিজনেস রিলেটেড যারা কনটেন্ট মেক করতে ইচ্ছুক। বিশেষ করে যারা আপনার এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড কন্টেন্ট, এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড বিজনেস করতেছে, তাদেরকে আমরা এখন টার্গেট করতেছি বেশি। কারণ বর্তমানে যারা একটা একটা কিন্তু ই কমার্সের একটা রিভলিউশন কিন্তু লাস্ট কয়েক কয়েক বছর ধরে ধরে বাংলাদেশে হয়েছে। সো সেই জায়গা থেকে সবার একটা আগ্রহ, এক্সপোর্ট ইম্পোর্ট তো ই কমার্সের সাথে কানেক্টেড। সো দ্যাটস ওয়াই আপনাকে আমাদের শোতে নিয়ে আসা, যে আপনার কাছ থেকে আমাদের দর্শকরা অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। সো তার আগে আপনার সম্পর্কে যদি বলতেন, দর্শকদের বলতেন যে হু ইউ আর অ্যান্ড আপনার বিজনেস সম্পর্কে যদি বলতেন। আচ্ছা, আমার পরিচয়টা এত বড় না, আসলে ছোটই। আমি বর্তমানে হচ্ছে ই-কমার্স নিয়ে কাজ করতেছি। আমার ২ টা ওয়েবসাইট আছে। একটা হচ্ছে চায়নাবাজার b2b.com, ওকে। যেটা থেকে হচ্ছে আমরা চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসি। প্রোডাক্ট সোর্সিং করি, প্রোডাক্ট শিপমেন্ট করি। এটা হচ্ছে আমাদের ই-কমার্স সাইট। আরেকটা আছে আমার রিটেল সাইট আছে, ওইটা হচ্ছে বেবি ফ্যাশন। তো আমার আসলে শুরুটা হচ্ছে ১ম যেহেতু ফার্স্ট আমি এই রিলেটেড একটা জবে ঢুকি করোনার পর থেকে। ২০ সালে যখন করোনায় সবকিছু বন্ধ হয়ে যায়। আমি এর আগে হচ্ছে টিউশনি করতাম, প্লাস হচ্ছে একটা স্কুলে জব করতাম। তো ওকে। করোনার পর তো সবকিছু বন্ধ হয়ে গেছে। তো এগুলা ক্লোজ হয়ে যাওয়ার পর থেকে তো আসলে ইনকাম সোর্স তেমন ছিল না আর। মোটামুটি সবাই হচ্ছে গ্রামে চলে যাই। তো এরপরে আবার হচ্ছে একটা ব্রেক হয় করোনার। তখন আবার আসি ঢাকায়। আসার পর থেকে তো চিন্তা ছিল যে কিভাবে একটা জবে ঢুকবো বা একটা ইনকাম সোর্স সিস্টেম তৈরি করব। আর তারপরে একটা এই আপনার যা রিটেল বিজনেস, দেখা হচ্ছে আপনার ই-কমার্স করে বা পেজে সেল করে শুধু। তখন ই-কমার্সটা এত পরিচিত না। মোটামুটি পেজে সেল করি, পেজে বুস্ট করে, পেজে জাস্ট হচ্ছে কনটেন্ট তৈরি করে পেজে সেল করে আর বেশি। তো আমি এই তাদের মাধ্যমেই হচ্ছে ১ম এ তাদের কাছে আমি জবের জন্য যাই। ও তারা আমাকে মোটামুটি একটা স্যালারিতে জব দেয়। তো সেখান থেকে আসলে টার্গেট ছিল যে ওরা যেহেতু ছোট করে শুরু করতেছে, তো এখানে তো প্রোডাক্টগুলো তারা চায়না থেকে নিয়ে আসতেছে অথবা হোলসেল করতেছে, কারো কাছ থেকে হোলসেল নিয়ে আসতেছে। তখন মোটামুটি কয়েকটা আইডিয়া পাই যে কোথা থেকে তারা হোলসেল নিয়ে আসতেছে। তখন আবার ওই যখন হোলসেল কোথা থেকে নিয়ে আসতেছে সেটা সার্চ করতে করতে আরেকটু চিন্তা ভাবনা আসে যে যেহেতু হোলসেল তারা নিয়ে আসতেছে, তারা তো কোথা থেকে প্রোডাক্টটা নিয়ে আসতেছে। তো সেটা থেকে আমার একটা টার্গেট আসে যে হয়তো প্রোডাক্টগুলো চায়না থেকে নিয়ে আসতেছে। তারপর থেকে হচ্ছে এই লাইনগুলা একটু খোঁজা, আরো সার্চ করা, গুগল করা, ইউটিউবিং করা। ওকে। করে, করে আস্তে, আস্তে হচ্ছে মোটামুটি চিন্তা করলাম যে চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসা যায়। তো এটা আমার মাথার মধ্যে ছিল মোটামুটি। তো এর কিছুদিন পরেই আবার হচ্ছে যেহেতু আমি অনলাইন রিলেটেড হচ্ছে মোটামুটি সার্চ করি। তো Facebook তো এরকম একটা অ্যালগরিদম হয়ে গেছে যে আপনি যেটা সার্চ করবেন সেটা আপনার কাছে আসবে। সেই রিলেটেড কন্টেন্ট। হ্যাঁ। তো এরপরে হঠাৎ করে দেখলাম যে একটা মোটামুটি জবের অফার। সেটা হচ্ছে যে চায়না বাজার B2B, কিন্তু আমার ১ম এ আমার নিজের ছিল না। আমি সেটাই স্টোরি একটু বলতেছি। ওকে। এটা হচ্ছে তখন থেকে চায়না বাজার B2B নামে একটা পেজ। তাদের একটা হচ্ছে মার্কেটিং লুক লাগবে যে হচ্ছে চায়না রিলেটেড প্রোডাক্টগুলা হ্যান্ডেলিং করবে। এখানে যে অর্ডার দিবে ওয়েবসাইটে, এই অর্ডারগুলো চায়নাতে আবার প্রসেসিং করবে। তখন চিন্তা করলাম যে এখানে হচ্ছে ১ম আমার জব করা দরকার। তাহলে আমি বুঝতে পারবো আসলে যে কিভাবে প্রোডাক্টগুলো নিয়ে আসছে তারা চায়না থেকে। তো সেই প্ল্যান থেকে আমি এখানে গিয়ে এপ্লাই করি আবার ওই জবটা পাশাপাশি। তো এখানে যাওয়ার পরে তখন আবার ওরা আমাকে করে যে ল্যাপটপ নিতে হবে একটা। তো মোটামুটি একটা ল্যাপটপ তো আমার তখন ছিল না। তখন যেহেতু শুরু একদম মোটামুটি একটা জবে ঢুকছি, তখন ২ মাসও হয় নাই। তো মোটামুটি যে টাকা পাই ওটা খরচ হয়ে যায়। তো অন্য কোনো ইনকাম সোর্স নাই আর। তো তার সাথে পরে চিন্তা করলাম ল্যাপটপ তো আমার নাই। সেক্ষেত্রে আমি তাইলে জবটা করতে পারতেছি না। পরে আমার একটা ফ্রেন্ডের একটা ল্যাপটপ নিয়ে আসি। ও নিয়ে আসি বলতে সে কাতার যাবে। যাওয়ার আগে ল্যাপটপ নিয়ে আসে আমার বাসায় মেসে। তখন সে বলতেছে যে আমি তো এই কাতার চলে যাবো, তাহলে ল্যাপটপটা আমার বিক্রি করে দিতে হবে। ওকে।
তো চিন্তা করছি তাহলে ঠিক আছে, ল্যাপটপ বিক্রি করে দিবি, আমাকে দিয়ে যা কিছুদিনের জন্য, পরে হয়তো তোর আসতে আমি টাকা দিয়ে দিবনি। ওটা বেশি ছিল না, হয়তো 14-15 হাজার টাকা এরকম ছিল। তো পরে আমি আবার হচ্ছে আমার যে চায়না বাজারের বস, ওনাকে ফোন দিই। তো ফোন দিয়ে বলি যে ঠিক আছে আমি আপনার জবটা করবো, ল্যাপটপেরটা আপাতত আমি নিবো কারো কাছ থেকে। পরে বলছে ঠিক আছে তাহলে আসো একদিন কথা বলি। তখন অফিসটা বাসা ছিল হচ্ছে মিরপুর দিয়েই, আমার কাছে আসি, তারপর কথা বলি। তো বলছে ঠিক আছে আমি তাহলে অফিস সেট আপ সব কিছু শুরু করতেছি, তুমি এই 1-2 তারিখ থেকে আসো, সামনের মাস থেকে। তো তখন ওনার কাছেই প্রথমে হচ্ছে জব নেওয়া। তো এরপর থেকে তো আমার প্রসেসিংটা টোটালি হচ্ছে আমার একটা হাতে নাগালে চলে আসে, যে আসলে প্রোডাক্টগুলো কিভাবে সোর্সিং করতেছে, ওয়ার্সের অর্ডারগুলো আসতেছে, এই অর্ডারগুলো আবার আমরা চায়না থেকে পারচেস করতেছি, আবার প্রোডাক্টগুলো আমাদের ওয়ার হাউসে পাঠাইতেছি। এবং তখন স্যারের মাধ্যমে আসলে মোটামুটি আমার এই বিজনেস আইডিয়াটা একদম হচ্ছে প্রপার হয়, যে কিভাবে করতে হবে, প্রোডাক্টগুলো কিভাবে সোর্সিং করতে হবে, কিভাবে পারচেসিং করতে হবে, কিভাবে আবার হচ্ছে ওয়ার হাউসে প্রোডাক্ট পাঠাইতে হবে, ওইখান থেকে আবার কিভাবে শিপমেন্ট করতে হয়, টোটালটাই আমি এখান থেকেই আসলে শিখা। তাহলে চাইনা বাজার B2B প্রতিষ্ঠানটা আপনার নিজের, আপনি নিজে ফাউন্ডার না? না আমি ফাউন্ডার না, ধরতে গেলে আমি ফাউন্ডার না, যেহেতু হচ্ছে এখানে জব করতাম, জব হ্যাঁ। করার কারণে হচ্ছে আমার মোটামুটি, যেহেতু জব করতাম প্রোডাক্ট চায়না থেকে কিভাবে নিয়ে আসতে হয়, হুম। চায়না থেকে কিভাবে পেমেন্ট করতে হয়, সবগুলো প্রসেস যেহেতু আস্তে আস্তে শিখে ফেলছি, সেক্ষেত্রে হচ্ছে আমি এরপরে হচ্ছে করোনার পরই তো রোজা ছিল মনে হয়। এই কোম্পানিটা আপনি কিভাবে অ্যাকোয়ার করলেন এবং এই জার্নিটা যদি বলতেন, আচ্ছা, এই বিষয়টা যদি বলতেন। তো তারপর থেকে দেখছি মোটামুটি আমি চায়না থেকে প্রোডাক্ট হচ্ছে কিছু সোর্সিং করে আবার নিজের জন্য নিয়ে আসতাম, যেহেতু অফিসে কাজ করতাম, অফিসগুলো তো অফিসের জন্যই ছিল, কাস্টমার অর্ডার করতো ওয়েবসাইটে, সেগুলো আবার চায়না থেকে পারচেস করতাম। আবার বাংলাদেশে যে শিপিং কোম্পানিগুলো তাদের সাথে যোগাযোগ করতাম, তো তাদের সাথে যেহেতু যোগাযোগ করতাম মোটামুটি একটা কন্ট্যাক্ট নাম্বার ছিল আমার কাছে, তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে আমি। তো সেক্ষেত্রে সেভাবেই হচ্ছে আবার এই ওয়েবসাইটের মাধ্যমে ফার্স্টে কিছু প্রোডাক্ট আবার নিয়ে আসছি, আমি চায়না থেকে জুতা নিয়ে আসি, তারপর এইগুলো দিয়ে শুরু করি প্রথমে ফেসবুকেই। তো তারপর আবার হচ্ছে অফিসটা ছিল তখন বনানীতে। প্রায় 6 মাস পরেই আবার হচ্ছে শিফট হয়ে চলে আসি মিরপুর 1-এ। তো মিরপুর 1 থেকে আমি আবার হচ্ছে ওইখান থেকে বাসা ছেড়ে সবকিছু দিয়ে এখানে চলে আসি। তখন স্যারকে বলি যে আমার যেহেতু ওইখান থেকে আসা যাওয়া একটু খরচ বেশি হয়ে যাবে, আবার এখানে বাসা শিফট করবো, মোটামুটি খরচ বেশি হয়ে যাবে, স্যালারিটা যদি একটু বাড়ান তাহলে তো আমি যাবো। নাহলে আবার চিন্তা ভাবনা ছিল যে না যদি স্যালারি না বাড়ানো হয় তাহলে হয়তো আমি আর যাবো না, নাকি নিজে শুরু করে দিব। তো তখন স্যার আবার হচ্ছে স্যার মোটামুটি আমার প্রতি একটা বিশ্বস্ত হয়ে গেছে যে না, তাদের এই কাজটা হবে। ওকে। আমি মোটামুটি একটু ডেডিকেটেড ছিলাম। আমার এমনও টাইম গেছে যে রাত 12টার পরে আমি ফ্রি, কিন্তু স্যার বিজি। আচ্ছা। তো দেখা গেছে 1টা পর্যন্ত আমি সজাগ স্যারের জন্য, যে স্যার কখন ফ্রি হবে। ফ্রি হইলে আমি হয়তো খুঁটিনাটি আরেকটু কিছু শিখবো, দেখবো। তখন এই স্যারকে আমি ফোন দিতাম 1টা বাজে। তখন রাত স্যার, 1টা? হ্যাঁ 1টা বাজে। তখন স্যার বলতো জানো আর তুমি এমপ্লয়ি, আমি তোমার ফোন দিব। ফোন দিয়ে বলবো যেন এই কাজটা হয়েছে কিনা বা এটা কিভাবে করতেছো। বলছে, স্যার এটা তো আমারও শেখার দরকার, আপনি যে শুধু আমাকে দিবেন বা আমি কাজটা করবো এরকম না। আমার তখন মেন্টালিটি ছিল যে আমি কাজটা শিখি আগে, শিখতে পারলে না একটা কিছু করতে পারবো, হয়তো এখান থেকে বেরোতে পারবো। তো আমার প্ল্যান ছিল এটাই, যে আমি এখান থেকে আগে শিখবো ভালো করে কাজটা। তখন মিরপুর 1-এ আসি। তো এখান থেকে আবার হচ্ছে আমার আরো অনেকগুলো হিস্ট্রি তো আসলে। এখান থেকে পরে আবার হচ্ছে যে বিয়ে করি, মোটামুটি লাভ ম্যারেজ ছিল, একাই যেহেতু বিয়ে করি, এখানে মোটামুটি একটা ফ্যামিলি, যেহেতু একটা বাসা নিয়ে মোটামুটি টাকা টাফ তখন। স্যালারি খুব বেশি ছিল না, 15-17 হাজার টাকার মতো এরকম। বাসা নিয়ে খরচ হয়ে যায় 8-9 হাজার টাকা। তখন তো ওভাবে আসলে মেনটেন করে চলা যায় না, টাফ হয়ে যায়। হ্যাঁ টাফ হয়ে যায়। তখন আবার রোজার ঈদ ছিল, আরো 6 মাস পরে, ধরেন 1 বছর বা 1.5 বছর পরে রোজার ঈদ ছিল। তো রোজার ঈদ আবার হচ্ছে বন্ধ দিবে, কিন্তু স্যারের সাথে কোনো একটা কারণে স্যার বলতেছে যে এই ঈদে বোনাস দিব না। আচ্ছা। এটা আমার অফিসে আরো হচ্ছে আমার আন্ডারে আরো 3-4 জন ছিল। তো এর মধ্যে আবার হচ্ছে আরেকটা হয়েছিল বিষয়, স্যার একজন পরিচিত রিলেটেড, যেটা হয় যে রিলেটেড যখন একজন কোম্পানিতে এসে ঢুকে, তখন দেখা যায় যে সে মনে করে যে না আমারই কোম্পানি। এটা একটা, হ্যাঁ, এরকম হয়। হ্যাঁ এটা একটা হয়ে যায়। কিন্তু আমি এটা এটা জানতাম যে আমি যদি কাজ না করি এখানে, উনি আইসা আসলে ফার্স্টে যেহেতু আসছে, কাজ তো উনি বুঝেন, আমি যতটুকু বুঝি হুম। এটা স্যারও জানে, যে আনোয়ার যেটা বুঝে এটা হয়তো আমার যে রিলেটেড আসছে উনি এতটা বুঝে না। আমি ওনাকে কাজ বুঝাই দিতাম, তারপর উনি করতো, এরকম হয়েছে। কিন্তু উনি আমাকে পারমিশন দিত, মানে কাজের জন্য অর্ডার দিত, আমার এটা করো ওইটা করো, কিন্তু আমি দেখতেছি যে এই কাজগুলো আমিই পারি, তারপর ওনাকে বুঝাই দিলে উনি করতে পারে। এখন যেহেতু একজন আসছে, এখন উনি ওভাবে নিতে চাইতেছে যে উনি সবকিছু হ্যান্ডেল করে এখানে, আমি হ্যাঁ। তাহলে মোটামুটি 3rd পার্সন হয়ে গেছে আস্তে আস্তে।
এখানে অফিসে আরো 3-4 জন ছিল। তারপর স্যার যখন বলতেছে যে না এই বোনাস দিব না, তো উনি মোটামুটি একমত যে নতুন আসছে হ্যাঁ। স্যার রিলেটেড। তারপর চিন্তা করলাম যে বোনাস যদি না দিন তাহলে চাকরি আসলে করাটা পসিবল না, টাকা অল্প, আবার এরপরে বোনাস না দিলে তো কিভাবে হবে, একটা ঈদের মধ্যে মোটামুটি খরচ আছে, বাড়ি যেতে হয় আবার। তো তখন মোটামুটি স্যারের সাথে একটু মনোমালিন্য হয়ে আমি চলে আসি এখান থেকে, এরপর আর যাইনি। মোটামুটি ঈদের পরে অনেকবার স্যার ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে জানো আসো, আচ্ছা ঠিক আছে যেটাই হয়েছে আসো, আমি আবার হচ্ছে করে ডিসকাশন। না স্যার আমি আর আসবো না, জবটা করতে চাইছি না। তো আমি চলে আসার পরে আসলে আমি এমনভাবে কোম্পানিটা মেনটেন করছিলাম যে 12-13 মাস জব করছি এখানে, এক টাকা লস হয়নি। আমি চলে আসার পরে 2 থেকে 3 মাস প্রত্যেকটা মাসে লস হয়েছে, যার কারণে হচ্ছে স্যার পরে চিন্তা করছে যে তুমি যদি আসবাই না তা আমি কোম্পানিটা ছেড়ে দিতে চেয়েছি। স্যার আবার হচ্ছে একটা কোম্পানি RSM, আমি কোম্পানির নামটা বলতে পারবো না এই মুহূর্তে কারণ স্যার রেস্ট্রিকশন আছে। আর নিজে যে আলাদা বা আপনার ওয়েবসাইট বা বিজনেস হ্যান্ডেল করে এটা কোম্পানি জানে না, যার কারণে ওইগুলো হচ্ছে পাবলিশ করে না। তখন আমি আবার হচ্ছে ওইখান থেকে চলে আসার পরে স্যার আমাকে আবার বললো জানো এরকম এরকম, তো তুমি যেহেতু আসবাই না একদম, হ্যাঁ তোমার মন একদম ফিক্স হয়ে গেছে। মানে স্যার দেখেন স্যালারি তো অল্প ছিল, আর এখন মোটামুটি আমি যেহেতু আসছি এখান থেকে একটা পেস করছি, সেখান থেকে মোটামুটি কিছু টাকা আসতেছে। তো আমার মনে হচ্ছে যে জবটা করা আমার উচিত না আচ্ছা। এখন এই মুহূর্তে, কারণ জব করি পাই 17,000 টাকা 16,000 টাকা। আমার যে পেজ স্টার্ট করছি আগে থেকে ছিল কিছু, পরে এখানে সময় দিছি যেহেতু আমি আবার ফুল টাইম। আগে ওইখানে আমি 9টা থেকে 5টা পর্যন্ত সময় দিতাম অফিসে, তখন আমি অন্য কাজ করতাম না, অফিসে কাজই করতাম মোটামুটি। আউট টাইম যেটা ছিল ওটার মধ্যে আবার হচ্ছে পেজে একটা পেজ রান করছি, প্লাস হচ্ছে কিছু প্রোডাক্টই না এখানে আবার হচ্ছে স্টার্ট করছি। বা তখন ফেসবুকে মার্কেট প্লেসে প্রচুর সেল হইতো, এখন কিন্তু এটা হয় না। তখন মার্কেট প্লেসে আমরা হচ্ছে যখন আপনার প্রোডাক্ট লিস্টিং করতাম, একটা প্রোডাক্টে 200-300 মেসেজ আসতো 2 দিনে 3 দিনে, প্রচুর সেল আসতো। তো মোটামুটি দেখা গেছে আমার মার্কেট প্লেস থেকে লাখ 1.5 লাখ টাকা সেল হয়ে যেতেছে। তো চিন্তা করলাম যে যেহেতু লাখ 1.5 লাখ টাকা সেল হয়ে যায় প্রোডাক্ট থাকলে আবার, হ্যাঁ এটা যে আমার রেগুলার বেসিস হচ্ছে তা না, আমার তো তখন তো টাকার শর্ট। মোটামুটি 50-60 হাজার টাকার মতো প্রোডাক্ট নিয়ে আসছি, আবার হচ্ছে এটা রোলিং হয়, প্রোডাক্টগুলো সেল করি আবার হচ্ছে অর্ডার দিই কিছু 5,000-10,000 টাকা অর্ডার দিই। 10,000 টাকার প্রোডাক্ট আনলে 20,000 টাকা সেল করা যায় আচ্ছা। এরকম। তখন সেলও হইতেছে ভালো, তখন আবার বুস্ট করি নাই শুধু যে আপনার পেজে প্লাস হচ্ছে মার্কেট পেজে ফেসবুক। তো তখন চিন্তা আসলো যে যেহেতু আমি হচ্ছে মার্কেট পেজ সেল করতে পারতেছি, পেজে টুকটাক সেল হয়, তার মানে আমার বুস্টিং এ যাওয়া দরকার, তখন যে ক্যাম্পেইনে যাওয়া দরকার। তখন তখন আমার হচ্ছে পাসপোর্ট ছিল না, আবার পাসপোর্ট লাগে, ভিসা কার্ড লাগে, ABL ইস্টার্ন ব্যাংকের। আমরা ওই সবকিছু একটু স্টেপ বাই স্টেপ যাই। আচ্ছা আচ্ছা। এই তখন ওই আমরা এই যেহেতু বিজনেস স্টার্ট করছি, তখন আবার স্যার বলতেছে যে এরকম আমি তো বিজনেসটা ছেড়ে দেবো, এটা তাহলে তুমি যেহেতু আসতেছো না এখানে মোটামুটি প্রফিট হইতেছে না, তা আমি এটা ছেড়ে দিব। ওকে। এখন ছেড়ে দিব আমি, ঠিক আছে ছেড়ে দেন। এখন পরে আবার চিন্তা করলাম যে স্যার এটা আমার বিজনেস আছে এখানে আমি জানি, আর আমি যেহেতু হ্যান্ডেল করছি, আমি যেহেতু হচ্ছে কাস্টমারদের কন্ট্যাক্ট করছি, সকল কাস্টমার আমাকে চিনি। আচ্ছা। এটা হচ্ছে একটা মেইন হচ্ছে আপনার আমার পয়েন্ট ছিল যে চায়না বাজারটা যদি আমি অন করি, আমার মনে হয় যে কাস্টমার গুলো আর একটু বিশ্বস্ত হবে, একটু এখানে রিলায়েবল পাবে। তখন কাস্টমারদের হতে ওই টাইমে কতগুলো কাস্টমার ছিল? কাস্টমার হচ্ছে চায়না বাজারের আগের যে কাস্টমার ছিল এখনো তাই আছে, হয়তো কিছু বাড়ছে। 3 থেকে 400 কাস্টমার ছিল এরকম, যারা হচ্ছে রোলিং করে অর্ডার করতে, এক সপ্তাহ অর্ডার করছে, প্রোডাক্ট আবার আসলে আবার অর্ডার করতে এরকম। আচ্ছা। তো এরকম 3 থেকে 400 কাস্টমার ছিল এখন ওরকম বা শখানেক বাড়ছে। এখন। হ্যাঁ এর 2 থেকে 300 বাড়ছে। আমরা তো আমি বুস্টিং করি না তেমন, এই চায়না বাজার ক্যাম্পেইন ছাড়া না, এখন রিটেল প্রোডাক্টের জন্য ক্যাম্পেইন করি। আমার যেহেতু রেগুলার কাস্টমার আছে বেসিস, ও তারপর হচ্ছে আমরা এসইও করা, তো এসইও থেকে কিছু কাস্টমার আসে, ওই Okay. 7 থেকে 4-5 জন তো এমনিতেই নক দেয় শুধু এসইও থেকে, বা গুগল থেকে কেউ অনেকে আসে। এমনও তো আসে এমন যে চ্যাট জিপিটি থেকে নাম্বার নিয়ে আসছি, হ্যাঁ। চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করে যে বাংলাদেশে হোলসেল মার্কেট প্লেস কারা আছে, চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসে, চ্যাট জিপিটি বলে দেয় যেহেতু এসইও করা আছে। ChatGPT বা গুগল থেকে যে আপনি লিড পাবেন সেটা একদম মানে পারফেক্ট। হ্যাঁ। এরা যারা চ্যাট জিপিটি থেকে যারা আসছে বলছে হুম। অর্ডার করছে মাস্ট, আমার জাস্ট কিছুক্ষণ কথা হয়েছে। আমি আবার হচ্ছে কাস্টমার ফ্রেন্ডলি, আমি কাস্টমারের সাথে ভিডিও কলে কথা বলি, আচ্ছা। যেটা হচ্ছে সবাই করে না। আমি কাস্টমারদের সাথে ভিডিও কলে কথা বলি। অনেক কাস্টমারের কয়টা বাচ্চা আছে ওটা আমি জানি।
মানে কাস্টমার তো এত মানে ডিপলি কথা হয় আর কি, খুব বেশি কথা হয়, যোগাযোগ করি খুব বেশি। তো এরপর তো স্যার বলতেছে যে এটা এরকম এরকম, তো তুমি বিজনেসটা স্টার্ট করো নি। তখন এখানে আমার হচ্ছে আবার যে একটা পার্টনার ছিল, এক আপু, তো উনি মোটামুটি উনি আমার চাইতে অনেক আগে বিজনেসে, উত্তরার এক আপু ছিল। তো ওনাকে নিয়ে পরে হচ্ছে আবার এই বললাম যে আপু এই বিজনেসটা তো হচ্ছে স্যার বলতেছে অন করবে না, তো এটা আমাকে বলতেছে হ্যান্ডেল করতে, কিন্তু আমার কাছে এত টাকা নাই এখন। এখন আপনি যদি হেল্প করেন তাহলে হয়তো বিজনেসটা হেল্প করতে অন করতে পারবো। প্লাস হচ্ছে প্রোডাক্ট যে চায়না থেকে আপনি তো নিয়ে আসেন, উনি প্রোডাক্ট তখন মান্থলি 15 থেকে 16 লাখ টাকার প্রোডাক্ট নিয়ে আসতো চায়না থেকে। এখন আমি চিন্তা করলাম ওনার প্রোডাক্ট যদি চায়না থেকে 15 লাখ টাকার প্রোডাক্ট নিয়ে আসে মান্থলি, হুম। 5,000 টাকা করে সেভ হয় ওনার, তারপর অনেক টাকা, মানে 70-75 হাজার টাকা ওনার সেভ হইতেছে। যেহেতু আমাদেরই তখন চায়না বাজার থাকবে, তখন তো উনি প্রোডাক্ট নিজে নিয়ে আসতে পারতেছে। আর এখন তো উনি চায়না বাজারের মাধ্যমে আনে বা অন্য কারোর মাধ্যমে আনে, এই যে 5% দিতে হচ্ছে একটা ওয়েবসাইটকে। তো ওটা ওনাকে আমি বোঝাই, মোটামুটি কনভিন্স করি, উনি রাজি হয়। তারপর রাজি হইলেও উনি বলছে 50-50, আমি আমাকে টাকা দিতে হবে 50%, ওনাকে দিতে হবে 50%। আচ্ছা। তখন 50% টাকা আমার কাছে ছিল না। স্যার এটা মোটামুটি 6 লাখ টাকা চাইছিল তখন, 6 লাখ টাকা হইলে দিয়ে দিব সবকিছু মিলে। 50% টাকা আমার কাছে নাই। তখন আবার একজন আমার ক্লায়েন্টই ছিল, কাস্টমার ছিল, উনি আবার চায়না থেকে প্রোডাক্ট আনবে। তখন উনি বলতেছে যে আমার এরকম প্রায় হচ্ছে 2 থেকে 3 লাখ টাকা প্রোডাক্ট আনবো আমি, তোমাকে এগুলো আইনা দেন। বলছি ভাই টাইম দিতে হবে আমাকে 1 থেকে 2 মাস, আমি নিয়ে আসবো। এই কাস্টমারের টাকা দিয়ে পরে আমি হচ্ছে চায়না বাজার নিয়ে নিই। আচ্ছা। ঠিক আছে, চায়না বাজার নিয়ে নিই, তারপর ওই যে আপুর সাথে আমি পার্টনারশিপে যাই। তারপর থেকে অন করে আর কি 21 সালের লাস্টের দিকে। তখন এখন আমার এখানে একটা কোশ্চেন যে আপনি চায়না বাজার B2B ওয়েবসাইটটা বা কোম্পানিটা নেওয়ার পেছনে মেইন কারণ ছিল কি আপনার অলরেডি যে কাস্টমার ছিল, যে ক্লায়েন্ট গুলো ছিল, এই ক্লায়েন্ট গুলোর জন্যই আপনি কোম্পানিটা হ্যাঁ নিছেন? হ্যাঁ এটা কি বলা পসিবল যে কত টাকায় আপনি কোম্পানিটা কিনছেন? এটা আমার স্যার আমার কাছে 6 লাখ টাকা চাইছিল, তো কিছু টাকা কম দিয়েছি। আচ্ছা। আচ্ছা, পরে তুমি অন্তত বাংলাদেশের কালচারে তো কোম্পানি অ্যাকোয়ার করার কালচারটা নাই, এবং মানুষ বোঝেও না যে একটা ওয়েবসাইট বলেন বা একটা এরকম কোম্পানি বলেন, এটার ভ্যালুটা কেমন আমি তো হবে। এলুটা আমি নিজে জানি যে চায়না বাজার যে ডোমেইনটা আছে, চায়না বাজার btb.com, এটা অ্যাভেলেবল সার্চ হয়, হ্যাঁ। কাস্টমার চিনে। মোটামুটি 400 কাস্টমার যদি রেগুলার আমার এই ডোমেইনটা সার্চ করে আসে, আমার জন্য এনাফ। আমি জানি যে এটা দিয়ে আমি চলে যেতে পারবো, সমস্যা হবে না। তো আচ্ছা, এরপরে আবার হচ্ছে আপু আমার সাথে বেশি দিন ছিল না, 6 থেকে 7 মাস ছিল। তারপর আপু বলছে যে আমি আমি বের হয়ে যাবো। আপু টাইম দিতে পারে না, এটা একটা ছিল ইস্যু ছিল আপুর সাথে পরে আবার, যে আপু হচ্ছে একদম টাইম দিতে পারতো না। আচ্ছা। মানে আমি টোটাল টাইম দিতাম। তো পরে চিন্তা করলাম যেহেতু আমি সবকিছু করি, আপু তো আসেও না একবার। আপু বিশাল মিরপুরে না ছিল, মাসে একবার আসতে পারতো না, বা 6 মাসে হঠাৎ করে একটু খোঁজ নিতে এরকম। আচ্ছা। যেহেতু আসতে পারে না, আপু ব্যস্ত থাকে। চিন্তা করলাম যে আপুর টাকা যদি ম্যানেজ করে দিয়ে দিই, তাহলে হয়তো পুরোটা আমি একাই হ্যান্ডেল করতে পারবো, যেহেতু আমি সবকিছু করি, হুম। উনি তো কিছুই করে না। এখন এখানে হচ্ছে উনি জাস্ট টাকা দেয়, টাকা দিছে, এখান থেকে জাস্ট প্রফিট নেই মাসে মাস এই। তো পরে চিন্তা করছি যেটা তাহলে আমি নিয়ে নিই। আমি একা, যেহেতু 6 মাস 7 মাস পরে মোটামুটি একটা প্রফিটও আসতেছে, আমি দেখতেছি যে এখান থেকে আসতেছে। পরে আবার হচ্ছে আপুর টাকাটা দিয়ে আমি পুরোটাই নিয়ে নিই একা। এয়ারপোর্ট থেকে আমারই চায়না বাজারটা একা। এই মুহূর্তে আপনারা কোন ধরনের প্রোডাক্ট বেশি ইম্পোর্ট করতেছেন? এইটা আসলে বলা পসিবল না ওয়েবসাইট না দেখি, কারণ হচ্ছে এক একজন কাস্টমার কোনো সময় দেখা গেছে ফুড আইটেমের একটু সেল বেশি হইতেছে, যে কাস্টমারগুলো ফুড আইটেম অর্ডার করে, যেমন হচ্ছে টি অর্ডার করে, বা চায়না থেকে যে টি গুলো নিয়ে আসে ওগুলো অর্ডার করে, আবার হচ্ছে ড্রাই ফ্রুট নিয়ে আসে, ওকে। আবার ইলেকট্রিক আইটেম নিয়ে আসে। এখন এক কাস্টমারের এই মাসে মনে করেন আপনার ড্রাই ফ্রুটটা বেশি সেল হইতেছে, সে ড্রাই ফ্রুটটা বেশি অর্ডার করতেছে আচ্ছা। এই লাস্ট মান্থ। এর আগে দেখা গেছে আপনার ইলেকট্রিক কাস্টমার আছে যারা, তাদের ইলেকট্রিক আইটেমটা সেল হয়ে গেছে বেশি, তখন আবার তারা ইলেকট্রিক আইটেমটা অর্ডার দিয়ে দিচ্ছে বেশি। এরকম আমাদের ইলেকট্রিক আইটেমের আহ এটাও হচ্ছে আবার বলা পসিবল না। ইলেকট্রিক আইটেম সর্বোচ্চ অর্ডার আমাদের ছিল ইলেকট্রিক আইটেমের, কোনো মাসে আপনার এক কাস্টমারই 4 থেকে 5 লাখ টাকা অর্ডার করছে। মানে ওনার শুধু ইলেকট্রিক আইটেম দরকার, মানে আইনা আবার 1 মাস রাখছে, পুরোটা সেল করার পর আবার পরবর্তী মাস আবার অর্ডার করছে, এরকম হয়। আবার এর আগে ছিল, আর আবার গত বছর ছিল সবচেয়ে বেশি জুয়েলারি আইটেম সেল হইতো। চুলের কেমন আইটেম? জুয়েলারি আইটেম যেমন হচ্ছে ফিঙ্গার রিং গুলা,
তারপর হচ্ছে ইয়াররিং গুলা, কানের দুল আর কি, ওগুলা, তারপর নেকলেস। ওতে ওয়াইট চার্জ কম, তো দেখা গেছে আপনার 1,000 টাকা প্রোডাক্ট আনলে ওয়াইট চার্জ আসে মাত্র 100 টাকা, 150 টাকা। এটা কিন্তু আপনি ডিএসএল এর প্রোডাক্ট আনবেন মানে 150 টাকা আসে না। আমরা যেটা আসে, আমাদের সিস্টেমটা কিন্তু একদম অন্যরকম। হোয়াইট চার্জের প্রোডাক্টে আমরা চার্জ নেই, মানে 100 গ্রাম প্রোডাক্ট হয়েছে, 1,000 টাকা প্রোডাক্ট আনছে 100 গ্রাম মাত্র 80 টাকা চার্জ, 70 টাকা চার্জ। মানে 1,000 টাকার প্রোডাক্টে মাত্র 70 টাকা চার্জ। চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসছেন, এটা ভাবা যায়? এটাই তো এত মানে কমে তো নিয়ে আসা এটা কি কল্পনা করবে যে 1,000 টাকার প্রোডাক্টে মাত্র 80 টাকা চার্জ? এটা কিন্তু হচ্ছে জুয়েলারি আইটেম ব্যাপারটা হয়। জুয়েলারি আইটেম যেহেতু হচ্ছে আপনার হোয়াইট হালকা হয়, এটা হয়। আমার ইলেকট্রিক আইটেম আছে, ছোট ছোট আইটেম, যেগুলো ছোট ছোট পিসিবি বোর্ড, তারপর ছোট ছোট আপনার বিভিন্ন আইটেম আছে। তো ইলেকট্রিকের অনেক সবকিছু তো আমরা জানি না, কাস্টমার আমাদের চেয়ে বেশি জানে। আমাদেরকে যখন বলে ভাইয়া এটা সম্পর্কে একটু বলেন, আমি তখন বলি ভাই আপনি বলেন। আমি কি বলবো? আপনি ইলেকট্রিক আইটেমে কাজ করেন, আপনি জানেন এটা কোন জায়গায় কি লাগবে, আপনি আমাকে এই রিকোয়ারমেন্টগুলো দেন যে ভাই এইগুলো থাকলে আমার এই প্রোডাক্টটা বাংলাদেশে চলবে। তখন কাস্টমার যে বলে আমাকে যে ভাইয়া এই প্রোডাক্টগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট দিতে পারে কাস্টমারকে, আমাদেরকে সেই রিকোয়ারমেন্ট আমরা চায়নাতে পাঠাই বা সেলারকে বলি যে এই রিকোয়ারমেন্টগুলো প্রোডাক্টগুলো লাগবে আমাদের, এটা আছে কিনা তোমার কাছে। বা লিঙ্কে ঢুকে প্রথমেই সেলারকে ইলেকট্রিক আইটেমের যে সেলারগুলো আছে তাদেরকে জিজ্ঞাসা করি। শিখে রিকোয়ারমেন্টগুলো অনুযায়ী তারা অনেক সময় ভিডিও পাঠায়, প্রোডাক্টের রিয়েল ছবি পাঠায়। ওগুলো দেখে যখন কাস্টমার পছন্দ হয় তখন আমরা আবার এটা কাস্টমার চায়নাতে পেমেন্ট করার সিস্টেম ব্যবস্থা করি, এই আর কি। তো রিকোয়ারমেন্টগুলো কাস্টমারই দেয়, আমাদের চাইতে কাস্টমার বেশি জানে কোনটা কি প্রোডাক্ট, কোনটা কি ভেরিয়েশন হবে, এগুলো কাস্টমার বেশি জানে আমাদের চাইতে। তারপর আমরা সেলারকে জিজ্ঞাসা করি যে এটা এই বিষয়ে এটা বলেন। আপনাদের এখানে কিভাবে আপনারা অর্ডার নেন? আপনারা কি প্রি অর্ডার নেন? হ্যাঁ, এটা তো হচ্ছে এখন মানে অগ্রিম টাকা পয়সা নেন? এখন আপনার জন্য আমি নিয়ে আসবো 1,00,000 টাকার প্রোডাক্ট, হ্যাঁ অবশ্যই আপনাকে টাকা দিতে হবে। আমরা তো জাস্ট হচ্ছে মাধ্যম। আমরা যে চায়নাতে ওয়্যার হাউস সেট আপ করছি, চায়নাতে সেলারদের সাথে আমরা কন্ট্যাক্ট করতেছি আপনার জন্যই তো, নাকি? এখন আপনার জন্য যেহেতু প্রোডাক্ট নিয়ে আসবো, অবশ্যই আপনাকে টাকা দিতে হবে। আমরা জাস্ট মাধ্যম, আপনার কাছ থেকে কমিশন নিব, এরকম। ওকে। তো আমরা যেহেতু হচ্ছে ONCWT থেকে আমরা প্রোডাক্টের সবচেয়ে বেশি আনি, যেহেতু ONCWT সবচেয়ে প্রোডাক্টের প্রাইস কম থাকে। ONCWT, তারপর হচ্ছে তাওবাও, যেটা রিটেল প্রোডাক্টের জন্য 2 পিস 3 পিসের জন্য, আবার হচ্ছে তাওবাও থেকে নিয়ে আসি আমরা। ওকে। আবার আলিবাবা থেকে নিয়ে আসা 1 পিসও নিয়ে আসা যায়, আবার আলি এক্সপ্রেস থেকে নিয়ে আসা যায়। তো আলি এক্সপ্রেস, আলিবাবা তো এখন ইজি একদম, ইজি করলে আপনি প্রোডাক্ট আনতে পারবেন। কিন্তু এই যে শিপিংটা সবাই বোঝে না, এটা একটু জাস্ট ক্রিটিক্যাল এখন বর্তমানে। এছাড়া সবকিছু ইজি। কাস্টমারের সাথে কিভাবে ডিল করেন এই ব্যাপারটা যদি ক্লিয়ার করতেন। এখন নতুন কাস্টমার যারা, তাদের সাথে ডিল করতে হয়। আসলে পুরাতন কাস্টমার তো ডিল করতে হয় না, তো ওরা শুধু আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়ে যাবে এই প্রোডাক্টটা এরকম লাগবে, এটা এটার লোগোটা এরকম হইতে হবে, কাস্টমাইজ যে প্রোডাক্টগুলো দেখে। আর পুরাতন কাস্টমারদের সাথে আমরা তেমন বেশি ডিল করি না। নতুন কাস্টমারদের সাথে ডিল করি বলতে প্রথমে আয়সা বলে যে ভাই টাকা যে দিব, টাকা কি মাইরা দেবেন কিনা। এটা একটা ইস্যু, আর কোনো ইস্যু। নতুন কাস্টমার যেমন ইস্যু হয় না, তখন আমি বলি ভাই আমাদের ওয়েবসাইটে আমরা সর্বনিম্ন 1,000 টাকার প্রোডাক্ট অর্ডার নেই, 2 পিস হইলে অর্ডার নেই। সেক্ষেত্রে আপনি 1,000 টাকা মারা দিলাম, আপনি অর্ডার করেন। ঠিক আছে, আপনি 1,000 টাকার প্রোডাক্ট অর্ডার করেন, আচ্ছা এইটা মারা দিলে আল্লাহর রাস্তায় দিয়ে দেন আমাদেরকে। অর্ডার করে দেখেন সিস্টেম কি, আমাদের প্রসেস কি, তারপর প্রোডাক্ট যখন হাতে পাবেন তখন এটা ডিসিশন নেবেন আপনি যে বাল্ক অর্ডার করবেন কিনা। এর আগে আসলে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়ে না পারলে কিছু কাস্টমারকে আমরা এগুলো বলি আসলে। এখন কাস্টমারদের একটা ভয় থাকে স্বাভাবিক, যে ফার্স্টে অর্ডার করতেছি অফিস আছে কিনা, বা হচ্ছে প্রোডাক্ট দিয়ে। এখন এখানে কাস্টমার আসলে আমরা যে প্রোডাক্ট অর্ডার করি অনলাইনে। আমাদের অফিস কোথায় আপনাদের? মহাখালী, আরজুতপাড়া। এখন আগে মিরপুরে ছিল, পরে আমার যে বাসা চেঞ্জ করে ওইখানে চলে গেছে, তো এখন আরজুতপাড়ায় আছে। তাহলে আপনারা মিনিমাম 1,000 টাকার প্রোডাক্ট এবং 2 পিস, এটা হচ্ছে স্যাম্পলের জন্য কি কাস্টমারদের জন্য রাখা। কিন্তু 1,000 টাকার প্রোডাক্ট তো সেকেন্ড টাইম প্রোডাক্ট অর্ডার করলে কেউ 1,000 টাকা প্রোডাক্ট অর্ডার করে না, ফার্স্টে করে। ফার্স্টে অনেকেই আয়সা দেখার জন্য, ট্রায়াল দেওয়ার জন্য আয়সা করে। গতকালকে রাত্রেও 1,000 টাকা 3-4টা অর্ডার হয়েছে। ওরা ট্রায়াল বেশি, ওরা এখনো ফোনও দেয় নাই। কেউ একজন মনে হয় ফোন দিয়েছিল সকালে, আর বাকিরা এখনো ফোনও দেয় নাই। পেমেন্ট করছে 80% আমরা পেমেন্ট নেই প্রোডাক্টের প্রাইজের, শিপিং চার্জ যখন প্রোডাক্ট আসবে। এখন নর্মালি আমরা কিন্তু ওয়েবসাইট আসলে এই বলে না যে আমাদেরকে ধোঁকা দিছে অমুক ওয়েবসাইট অমুক পেজ, এটা আসলে আমি বলবো যে অর্ডারটা করতেছে তারই দোষ। সে একটা ওয়েবসাইট আসলে আগে যাচাই করতে পারে যে তারা যে ওয়েবসাইটটা করতেছে তারা আসলে কি প্রোডাক্ট আনতেছে কিনা বা আনবে কিনা, এগুলো যাচাই করা একদম ইজি। এখন ফার্স্ট অফ অল হচ্ছে প্রোডাক্ট পেজটা একটু স্ক্রল করলে কিন্তু বোঝা যায়
প্রোডাক্ট আসতেছে, রেগুলার আসতেছে, শিপমেন্ট হইতেছে। তারপর রিভিউগুলো দেখলে বোঝা যায়, পেজের একটা রিভিউ দেখা যায়। তারপর হচ্ছে ওয়েবসাইট কতদিন ধরে আছে আসলে। আপনি কাস্টমারদের সাথে 2 নাম্বারই করলে হাইয়েস্ট 1 বছর করতে পারবেন, 6 মাস করতে পারবেন, এরপরে পারবেন না। আপনার কাছে 3-4 জন হচ্ছে অলরেডি হচ্ছে ক্লেম করে বসে থাকবে এবং ওরা হচ্ছে এমনও হয়েছে মামলা করে দিতে পারবে। এটা 6 মাস করতে পারবেন, 5-6 বছর করতে পারবেন না, ঠিক না? এখন এরপর হচ্ছে 5-6 বছরে 8-10টা কোম্পানি তো থাকবে যেগুলো হচ্ছে পেজে থাকবে বা মানুষ কমেন্ট করবে এসা। আপনার একটা কাস্টম পেজ যদি আপনার টাকা 1000 টাকা মারা দেয়, আপনি পেজে গিয়ে কমেন্ট করবেন না একটা, তাদের ভাই আমার প্রোডাক্ট তো হচ্ছে আপনি দেন নাই বা টাকাটা নিয়ে চলে গেছেন, এরকম। এগুলো কিন্তু আসলে আমরা যাচাই করতে পারি। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা, এগুলো হচ্ছে এপিআই একটা ওয়েবসাইট, যেটা আমরা মাসে বিলই দিয়ে আমাদের $50 থেকে $60 বিল চলে আসে শুধু এপিআই কলের। আমরা যে হচ্ছে ওরি কমার্স থেকে এপিআই নিছি, এপিআই কলে $50-60 $80 চলে আসে শুধু এপিআই কল। আপনি যে প্রোডাক্টটা সার্চ করবেন এটার জন্য আমার 2 টাকা দিতে হয়। আমার ওয়েবসাইটে ঢুকে আপনি যখন একটা প্রোডাক্ট সার্চ করবেন, একটা প্রোডাক্ট অর্ডার করতেছেন, প্রত্যেকটা স্টেপের জন্য একটা কল আসে, 2 টাকা করে আসে। আমি এমনি 2 টাকা করে খরচ করতেছি। সেটাই তো। এখন এটার জন্য তো আপনার আসলে যাচাই করা দরকার আসলে ওয়েবসাইটে কিসের তৈরি, ওয়েবসাইটে কেন হচ্ছে ওয়েবসাইটে আমি পেমেন্টটা করবো, ওয়েবসাইট কতদিন ধরে লং করতেছে, এগুলো যাচাই করলে আসলে চলে আসে যে উত্তরগুলো, যে আসলে ওরা কি 2 নাম্বারই করবে কি করবে না। এগুলো আসলে আমাদের নিজেদের মাধ্যমে যারা অর্ডার করে আমি বলবো তা আপনারাই যাচাই করেন আমাদের মুখ। এখন আমাকে একজন এটা এরকম হয়েছে, আমাকে এসে জিজ্ঞাসা করে যে ভাই আপনার প্রোডাক্ট অর্ডার করলে আপনি টাকা মারিয়ে দিবেন না তো? বা আমি কি জীবনে বলবো যে টাকা মারবো না? যে মেরে দেবে সে কি বলবে? সে কি বলবে যে আমরা টাকা মারবো না? এখন এটা তো আপনার হাতে, আপনার উপর আপনি ডিসাইড করেন আসলে টাকা আমি মারবো কি মারবো না, বা আপনার টাকা দেওয়ার পরে এটা লস যাবে কি যাবে না, আপনার ডিসাইড করতে হবে। আমাকে যদি 1 কোটি বার জিজ্ঞাসা করেন আমি বলবো যে ভাই আপনার টাকা আমি মারা দিব না বা দিব, এটা বলবো। জীবনে কেউ বলবে কোনো ক্রাইম করলে কেউ কি বলে যে আমি এটা ক্রাইম করতেছি? কখনোই না। কখনোই বলে না। এটা আপনি আমাকে জিজ্ঞাসা না করে আপনি নিজে যাচাই করেন আসলে ওয়েবসাইটে কি কতদিন ধরে করতেছে এটা। আপনারা চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসার প্রসেসগুলো যদি স্টেপ বাই স্টেপ বলেন। এখন ইজি প্রসেস যদি আমি বলি, মনে করেন আপনি আমাদের কাছে অর্ডার করলেন না, অথবা আপনি নিজে কিনলেন, বাংলাদেশে অ্যাভেলেবেল শিপিং কোম্পানি আছে, যাদেরকে আচ্ছা আপনি প্রোডাক্টগুলা পারচেস করে, এখন তো কার্ডে কিন্তু পেমেন্ট করা যায়, আলি এক্সপ্রেস আলিবাবাতে কার্ডে পেমেন্ট করা যায়, টাকা একটু বেশি লাগে, কিন্তু OneCWT পেমেন্ট করতে গেলে এটা হচ্ছে চাইনিজ আইডি লাগে। আমাদের OneCWT যেটা করতে অ্যাকাউন্ট করা যায় না। আচ্ছা। আলিবাবা আলি এক্সপ্রেসে অ্যাকাউন্ট করা যায়। আপনি আপনার জন্য আমি বলতেছি, মনে করেন আপনি পার্সোনাল ইউজের জন্য প্রোডাক্ট নিয়ে আসবেন চায়না থেকে, অথবা অল্প প্রোডাক্ট নিয়ে আসবেন, সেক্ষেত্রে আলিবাবা আলি এক্সপ্রেস বেস্ট। ওকে। সেখানে হচ্ছে ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করা যায়, ইজি প্রসেস। আমি OneCWT যাচ্ছি না, যেটা যদি বাল্ক প্রোডাক্টের, ওইটার জন্য আমাদের কাছে আসতে হবে বা কারো কাছে যাইতে হবে যারা চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসে। ওকে। নিজের জন্য মনে করে নিয়ে আসছেন, আলি এক্সপ্রেস আলিবাবা থেকে প্রোডাক্টস আপনি চয়েস করে, অথবা সেলারকে যদি বলেন আমাকে অরিজিনাল প্রোডাক্ট দেন, পিকচার দেন, ভিডিও দেন, দিবে। সেলার এগুলো দেয়, সেলার তো নিজে দেয় না, সেলার দেয় এমপ্লয়ি থাকে একজন, যে সবসময় হচ্ছে এগুলোর জন্য ওই ডেডিকেটেড থাকে, সে রিপ্লাই দেয়, ভিডিও দেয়, দিয়ে দিই ওগুলো। তো আপনি দেখে তারপরে অর্ডারটা করে যেটা লাগবে আপনার চায়নাতে একটা ওয়্যার হাউসে পাঠান। অবশ্যই DSL এ এই হাবিজাবি যে শিপিং গুলো আছে ওদেরকে দিয়েন না। এবং অনেকে পার্টনামি করে যে আমি নিজে নিয়ে আসবো প্রোডাক্টটা, আমার অ্যাড্রেসে চলে আসবে, একদম বাসায় এসে দিয়ে যাবে। সবচেয়ে ঝামেলা এগুলোতে হয়। কিছু কাস্টমার আসছে আমাদের কাছে ফার্স্টে, যে সবকিছু জেনে তারপর চলে গেছে, গিয়ে নিজে অর্ডার করছে, কাস্টমার চাইছে আটকাইছে মাল, যে ভাই এরকম এরকম, এখন তো মাল আনছে আমি 3000 টাকা, এখন তো কাস্টমসের টোটাল চার্জ আসতেছে 10,000 15,000। আমার প্রোডাক্টটা ওয়াইট 3 কেজি, আমাদেরকে দিলে প্রোডাক্টের চার্জ কত আসতো, হাইস্ট 2100 থেকে 2200 টাকা, ওনার চার্জ আসতেছে এখন 10,000 12,000 টাকা। এই পাটখামিগুলো করলে একটু ঝামেলা হয়। তো আপনি সবচেয়ে বেস্ট যেটা, ওয়্যার হাউসের নাম তো আমি বলবো না এখন, যেহেতু আমাদের ওয়্যার হাউস আছে, আপনি আমাদেরকে দিতে পারেন, অথবা অন্য ওয়্যার হাউসে আপনি পাঠাইতে পারেন। অনেক ওয়্যার হাউস আছে গঞ্জুতে, চায়না গঞ্জুতে সবচেয়ে বেশি ওয়্যার হাউস। আর যারা স্টুডেন্ট আছে তারা গঞ্জুতে বেশি কাজ করে, যার কাজের দরকার চায়নাতে গিয়ে তারা গঞ্জুতে কাজ করে বেশি, তাদের সাথে কন্ট্যাক্ট করে দিতে পারেন। অথবা আপনার পরিচিত যদি কেউ থাকে গঞ্জুতে, তার কাছে বলে একটা ওয়্যার হাউসের অ্যাড্রেস নিয়ে ওই ওয়্যার হাউসে পাঠিয়ে দেন প্রোডাক্ট। সবাই কিন্তু যারা ওয়্যার হাউস নিয়ে বসে আছে অনেক খরচ চায়নাতে ওয়্যার হাউস মেনটেন করা। আপনার প্রোডাক্টটা যাওয়ার পরে কেউ প্রোডাক্টটা আপনার নিয়ে যাবে না বা হারায় ফেলবে না বা কিছু করবে না। প্রোডাক্টটা ওয়্যার হাউসে পৌঁছানোর পর আপনার একটা স্লিপ দিবে, প্রোডাক্ট ওয়্যার হাউসে পৌঁছাইছে,
একটা সাইন করে একটা কপি দিয়ে দিবে সেলারের কাছে, সেলার আপনাকে দিতে পারবে ছবিটা। এটা শুধু আপনি হাতে রাখবেন, প্রোডাক্ট 12 দিনে 15 দিনে এখন অ্যাভেলেবল 7 দিনে প্রোডাক্ট চলে আসে, 7 দিনে 10 দিনে প্রোডাক্ট চলে আসে। কিন্তু চাহিদাটা হচ্ছে 7 দিন 10 দিন বলতে আমি সেটা বোঝাচ্ছি প্রোডাক্ট ওয়্যার হাউসে গেছে, শিপমেন্ট হয়েছে, তারপর 7 দিন। ওকে। এখন প্রোডাক্ট আপনি পাঠাইছেন বৃহস্পতিবারে, শিপমেন্ট হবে আগামী বৃহস্পতিবারে, এই 7 দিন তো এখানেই লস। আবার শিপমেন্ট হবে আরো 7 দিন, তার মানে 15 দিন। তো সর্বনিম্ন আপনি 15 দিন ধরে রাখতে পারেন, 12 থেকে 15 দিনে প্রোডাক্ট পেয়ে যাবেন। এখন এই প্রসেসটা হচ্ছে আপনি প্রথম, আমি ইজি প্রসেসটা যেটা বলতেছি, ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন, এখন ইজি তো একদম, ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন, পুরো ওয়্যার হাউসে পাঠিয়ে দিবেন। বাংলাদেশে ওদের ওয়্যার হাউস আছে, যেহেতু চায়নাতে আছে অবশ্যই বাংলাদেশও আছে। বাংলাদেশ ওয়্যার হাউসে অ্যাড্রেস নেবেন, ওয়্যার হাউস থেকে 15 দিন পরে নিয়ে আসবেন। এটা ইজি প্রসেস। আর যদি একটু হার্ড প্রসেসে যাই, আমার প্রোডাক্ট দরকার বিজনেসের জন্য, আমি লক্ষ লক্ষ টাকার প্রোডাক্ট আনবো, সেক্ষেত্রে এলসি করতে হবে। আবার পেমেন্ট সিস্টেম আরও অনেকগুলো আছে, মানে বিভিন্ন সিস্টেমে, তখন তো আপনি নিজে যেহেতু করবেন তখন অনেকগুলো সিস্টেম আমরা যাচ্ছে না, এখানে অনেকগুলো হিডেন সিস্টেম আছে, তো হিডেন সিস্টেমও পেমেন্ট করা যায়, অপশন আছে এখানে। আবার হচ্ছে 1688 সরাসরি আপনি পেমেন্ট করতে পারবেন না, কিন্তু যদি কোনো চাইনিজ আপনার পরিচিত থাকে, সে আপনাকে পেমেন্ট করে দেয়, তাহলে প্রোডাক্টগুলো আবার হচ্ছে ওয়্যার হাউসে পৌঁছালে আপনি নিয়ে আসতে পারবেন। এখানে জাস্ট ট্যাক্স দিয়েই নিয়ে আসতে পারবেন। ট্যাক্স তো আপনার, আপনি যাবেন না, নিজে আপনার কিছু দরকার নেই, আপনার কোনো এখন তো ইজি প্রসেস হচ্ছে এটাই, আমরা প্রসেসগুলো ইজি করার জন্যই আমাদের ওয়েবসাইট মূলত। ওকে। ঢুকলে বুঝতে পারবেন। আর এই প্রসেসগুলো ইজি করার জন্যই কিন্তু এই বিজনেস, বিটুবি বিজনেস, যে কাস্টমার যাতে কোনো রকমের হ্যারাসমেন্ট না হয়, যে আমি প্রোডাক্ট নিয়ে আসতেছি, এই ঝামেলা, এই জায়গায় ট্যাক্স দিতে হচ্ছে, ওই জায়গায় হচ্ছে কোড চার্জ দিতে হইতেছে, এই কিছু দরকার নেই আপনার। আপনি শুধু প্রোডাক্ট আসছে 100 গ্রাম, 100 গ্রামে টাকা দিবেন। 1 কেজি আসছে 750 টাকা থেকে 80 টাকা, 730 টাকা, এরকম চার্জ দিয়ে নিয়ে আসবেন। বিভিন্ন ওয়্যারহাউস বিভিন্ন রেট রাখে, এটা হচ্ছে ইজি প্রসেস। হ্যাঁ, আর এলসি যদি যখন বাল্কে প্রোডাক্ট আনবেন, আপনার মনে করেন 10 লাখ 20 লাখ টাকা প্রোডাক্ট আনলে, তখন এলসি করে পেমেন্ট করা যায়। কাস্টমার এই সেলারের কাছ থেকে আপনার ইনভয়েস নিয়ে ব্যাংকেও পেমেন্ট করা যায়। ব্যাংকে পেমেন্ট করার পর্যন্তই আপনার কাজ, বাকি আর কোনো কাজ নাই কিন্তু আসলে। পরে ওয়্যার হাউসে পাঠিয়ে দিলে ওয়্যার হাউস থেকে তারা নিয়ে আসে, বাংলাদেশ ওয়্যার হাউস থেকে আপনি প্রোডাক্ট নিয়ে যাবেন বুঝি। এখানে হচ্ছে আপনার অনেক ভিডিও দেখবেন, ইউটিউবে যদি আপনি এই বিষয়ে সার্চ করেন, মাথা শেষ আপনার। একজন এসে বলবে আপনার এই ডকুমেন্ট লাগবে, আপনার আইআরসি করতে হবে, আপনার এলসি করতে হবে। আসলে আপনি যদি এই প্রসেসগুলো সবগুলো করতে পারেন, তাহলে ইউটিউবে সার্চ করতেন না। আর ইউটিউবে সার্চ করলে এগুলা দেখায় যে আপনার এই আইআরসি করতে হবে, এই ডকুমেন্ট নিতে হবে, ওই জায়গায় যেতে হবে, ওই জায়গায় ট্যাগ দিতে হবে, এই প্রোডাক্টে এই কোড এতগুলো যদি জানে, সে ইউটিউবে সার্চ করবে? সে তো ইউটিউবে সার্চ করবে না। এত প্রসেস দিয়ে আসলে প্রোডাক্ট আয়না বিজনেস যারা স্টার্ট করতেছে বাংলাদেশে, তাদের পক্ষে এগুলো পসিবল। হ্যাঁ। তো বিজনেস যারা স্টার্ট করতেছে একদম নতুন, তাদের জন্য হচ্ছে, আমাদের মতো যারা আছে, একদম ইজি প্রসেস। আর যাদের হচ্ছে অনেক বড় বিজনেস, তারা তো ইউটিউবে সার্চ করার দরকার নাই, তাহলে আসলে এমনিতে প্রসেস অনেকগুলো জানা আছে আসলে, কোন কোন ডকুমেন্ট লাগবে। এখন কেউ যদি বাল্ক আইটেম নিয়ে আসতে চায়, সাপোজ 10 লাখ 20 লাখ 30 লাখ টাকার প্রোডাক্ট নিয়ে আসতে চাই, বাট এলসির ঝামেলা ছাড়া কি নিয়ে আসা পসিবল আপনাদের মাধ্যমে? অবশ্যই অবশ্যই। কারণ যদি আপনাদের মাধ্যমে করা হয়, ওসব ঝামেলা নেই, না, আপনারা সবকিছু আমাদের, সবকিছু আমাদের। এখন এলসি আমি বলি, এলসি হচ্ছে, এলসি তো ইজি না, এলসি হচ্ছে একটু হার্ড। এখন এলসিটা হচ্ছে, আমরা বিজনেস হচ্ছে কি জানেন, আসলে হচ্ছে পরিচিতি। আমি যতটুকু বুঝি, বিজনেস হচ্ছে পরিচিতি। আপনার যত পরিচিতি ভালো থাকবে, আপনি বিজনেস করে যেতে পারবেন তত বেশি। পরিচিতি নাই, আপনি বিজনেস করতে পারবেন না। যেমন আমাদের এই যে এই লাইনে এখন পরিচিত হয়ে গেছে, ধরেন আপনারা যদি কম করে বলি, তাতে শখ অনেক, আমি সিএনএফ এর নাম বলতে পারবো, যাদের সাথে আমার পরিচিত হয়ে গেছে। ওয়্যার হাউস মোটামুটি 30 থেকে 40টা ওয়্যার হাউসের নাম বলতে পারবো, তাদের সাথে আমার পরিচয় হয়ে গেছে। আচ্ছা। এখন ওয়্যার হাউস, এখন আমরা যেটা মেনটেন করি, ওয়্যার হাউস চার্জ দিই, প্লাস হচ্ছে ওয়্যার হাউসের টেম্পোরারি টাকা দিই। এখন এগুলো যদি আমি মনে করেন একা করতাম, তখন কিন্তু অনেকটা খরচ হয়ে যেত। আমি এটা একা করি না। একটা ওয়্যার হাউসে লোক লাগে কয়জন, একটা ওয়্যার হাউসে বিশাল প্রোডাক্ট, অনেক প্রোডাক্ট ঢুকে একটা ওয়্যার হাউসে, চায়নাতে গঞ্জতে। একটা আপনার প্রতি সপ্তাহেই 500 থেকে 600 টন প্রোডাক্ট ঢুকে। এখন সবগুলোকে আমার একা পক্ষে মেনটেন করা পসিবল? সেটাই। পসিবল না। এখন এখানে আমরা যেটা করি, এই যে পরিচিতি বললাম না, পরিচিতি না থাকে আপনি করতে পারবেন না বিজনেসটা। আমার 5 জন পরিচিতি আছে, 5 জন নিয়ে বসলাম যে ভাই, আপনারও তো প্রোডাক্ট যাচ্ছে ওয়্যার হাউসে, আমারও প্রোডাক্ট যাচ্ছে ওয়্যার হাউসে, তাহলে আমরা বসে একটা কাজ করে, একটা ছেড়ে নেই, তার বেতন দিই, তার বেতন 80,000 টাকা, আপনি দেন 20,000, আমি দিই 20,000, 5 জনে মিলে করি। 5 জনে মিলে করলে 1 লাখ টাকা বেতন দিলে একটা ছেলে কাজ করবে না? সারাদিন কাজ করবে। এখন আমার তো তখন যেতেছে মাত্র 20,000, কিন্তু আমি যদি একা নিই, তখন আমি কিন্তু 1 লাখ টাকা দিতেছি, 80 থেকে 1 লাখ টাকা একটা ছেলের পিছনে।
এখন আমি যখন হচ্ছে 20,000 টাকা দিয়ে একটা ছেলে নিচ্ছি, 5 জনে মিলে 5 জনের প্রোডাক্টগুলো কিন্তু সে হ্যান্ডেল করতেছে। এখন আমার প্রোডাক্টের ইনফরমেশন দরকার, আমি তাহলে মেসেজ দিচ্ছি, গ্রুপ করি আমরা একটা, এটা আবার হচ্ছে উইচ্যাটে গ্রুপ করি। ওইখানে প্রোডাক্ট যাচ্ছে, প্রোডাক্টটা আমাদের সিস্টেম করা দরকার বা প্যাকিং করা দরকার, রিপ্যাক করা দরকার, প্রোডাক্ট খুলে দেখানো দরকার। কাস্টমার অনেক সময় বলে যাবে প্রোডাক্টটা ওয়্যার হাউসে আসলে আমাকে ভিডিও দিন। এখন এগুলো তো আমাদের নিজে গিয়ে কি পসিবল, নিজে গিয়ে তো পসিবল না, প্রতিদিন বা প্রতি সপ্তাহে যাওয়া তো পসিবল না। তো ওরা বললি ওরা হচ্ছে ভিডিও দিয়ে দেয় বা ছবি দিয়ে দেয়, প্রোডাক্ট হচ্ছে রিপ্যাকিং করে, যা খরচ হয় ওগুলো আমরা এক্সট্রা আবার দিয়ে দিই। যার জন্য যা প্রোডাক্টের জন্য যা খরচ হয়, আমার প্রোডাক্টের জন্য মনে করেন আপনার এত টাকা খরচ হইতেছে প্রোডাক্টে প্যাকিং করার জন্য, আমি এই টাকাটা দিই। আবার হচ্ছে আরেকজনের জন্য প্রোডাক্টের জন্য এত টাকা খরচ হয়, সে অত টাকা দেয়। এটা হচ্ছে সবাই মিলে আসলে মেনটেন করতে হয়। ওয়্যার হাউস যা ভাড়া আসে একটা কর্নার নিয়ে আমরা, একটা কর্নার যা ভাড়া আসে এটা 5 জনে মিলে দিই। ওকে। এরকম ওয়্যার হাউস থেকে বিশাল টাকা বড় বড় ওয়্যার হাউস। আপনারা হাইয়েস্ট কত টাকার অর্ডার রিসিভ করছেন? হচ্ছে সর্বোচ্চ 22 লাখ টাকা ছিল। 22 এটা হচ্ছে হ্যাঁ একটা অর্ডার। এটা হচ্ছে আপনার ওই যে রিং ছিল, কিছু চাবির রিং। চাবির রিং। 50 থেকে 55,000 পিসের মতো ছিল। যেহেতু সব ধরনের প্রোডাক্ট আপনারা নিয়ে আসেন, বাংলাদেশে কোন ধরনের প্রোডাক্টগুলোর চাহিদা বেশি? কোন ধরনের চাহিদা প্রোডাক্টগুলোর বেশি, এটা আসলে স্পেসিফিক ভাবে বলা আসলে পসিবল না। এখন আমি মনে করেন বেবি আইটেমটা আমি স্টক করি, আমার কাছে মনে হয় বেবি আইটেমটা বেশি। আবার আরেকজন ইলেকট্রিক আইটেম আমি দেখতেছি যে মাসে সেও হচ্ছে 15-20 লাখ টাকা আইটেম নিয়ে আসছে ইলেকট্রিক আইটেম, তার মানে হচ্ছে তার কাছেও ইলেকট্রিক আইটেমের চাহিদা আছে। এটা হচ্ছে আসলে স্পেসিফিক ভাবে একদম বলা সো টাফ। আপনার যে মার্কেটিং লেভেলটা আছে, আপনার যে কাস্টমারগুলো আছে, সেই কাস্টমার বেসেই আপনার বিজনেস করতে হবে। হ্যাঁ, এখন আপনি অনেকদিন ধরে একটা পেজ চালাইতেছেন যেটার মধ্যে হচ্ছে বেবি আইটেম চালান, বেবি আইটেমে কাস্টমার ঢুকছে অলরেডি। হ্যাঁ, কাস্টমার এখানে প্যারেন্টস ডে আমরা তো অ্যাড চালাই যেহেতু বেবি আইটেম সেল করলে, এখানে ওমেন আসে বেশি, মানে আমরা ওমেন দিয়ে অ্যাড চালাই। এখন আমার এই পেজটা মনে করেন আপনার বেবি আইটেমই চলবে, এখানে আমি ইলেকট্রিক আইটেম নিয়ে আসি, ইলেকট্রিক আইটেমটা চলবে না। সুতরাং আপনার বিজনেসটা আপনি শুরু করতে হবে যে আমি কোন আইটেমটা সেল করতে পারতেছি বেশি, এটাই হচ্ছে আসলে ডিপেন্ডেবল। এখন এখানে আবার হচ্ছে গড়ের বাজার বিডি, যেমন আপনার জামশেদ মজুমদার ভাই, উনি তো মধু বিক্রি করতেছে প্রচুর। তার মানে যে আপনিও মধু বিক্রি করতে পারবেন তা কিন্তু না। আমি যে মধু বিক্রি করতে পারবো তা কিন্তু না, কারণ আমার ওই ব্যাচটা তৈরি হয় নাই, আমি ওই লেভেলে কন্টেন্ট তৈরি করতে পারবো না হয়তো। এখন এটা হচ্ছে আসলে ডিপেন্ডেবল যে হচ্ছে কাস্টমার বেস আপনার কতটুকু বেশি, আমার কতটুকু বেশি, কি কাস্টমার বেস আমার বেশি, এটার উপর ডিপেন্ড করে আসলে বিজনেসটা প্ল্যান করা দরকার। আপনাদের এমন কি কখনো হয়েছে যে চায়না থেকে কোনো প্রোডাক্ট নিয়ে আসতে গিয়ে আটকে গেছে বা কোনো প্রবলেম হয়েছে? আচ্ছা, এটা তো হয় অবশ্যই। এটা দেখে গেছে আমরা, এই যে আমরা বললাম না 4-5 জনে মিলে যখন প্রোডাক্ট হচ্ছে শিপিং করা যেমন সুবিধা, আবার ওর মধ্যে হচ্ছে ঝামেলাও আছে। আচ্ছা। এখন আমি প্রোডাক্ট দিছি মনে করেন আপনার 500 কেজি, এর মধ্যে আমার প্রোডাক্ট আছে শুধু জুতা বা হচ্ছে ঘড়ি। ঘড়িটা তো একটু অন্য লেভেলের আইটেম আছে, মনে করেন শুধু জুতা দিলাম, কাপড় দিলাম, আমি 500 কেজি প্রোডাক্ট দিলাম। আমার সাথে যে আবার আরেকজন আছে, সে দিল আবার হচ্ছে 200 কেজি, মনে করেন সানগ্লাস শুধু। হ্যাঁ, এখন আবার এর মধ্যে আরেকজন আছে, সে দিলে হচ্ছে কিছু ম্যাগনেট, চুম্বক, ওগুলো আইটেম, আবার ঘড়ি আইটেম কিছু দিল, ব্যাটারি আইটেম কিছু দিল। এখন এই যে এই জায়গাগুলোর মধ্যে আসলে ঝামেলাটা হয়, প্রোডাক্টের একদম একুরেট ইনফরমেশন দিয়ে প্রোডাক্টটা হচ্ছে শিপিং করতে হয়। এটা চায়নাতে বলেন বাংলাদেশে বলেন, চায়নাতেও আটকায় দেয় আবার বাংলাদেশও আটকায় দেয়। এই জায়গাগুলোর মধ্যে আসলে ঝামেলাটা হয়। যেমন আমি একবার জুতা নিয়ে আসছিলাম, এটা আরো 2 বছর আগের। আচ্ছা। জুতা নিয়ে আসছি প্রায় হচ্ছে 100 কেজির মতো জুতা। এটা হচ্ছে আমার এই যে পেজে সেল করার জন্য বাচ্চাদের জুতা নিয়ে আসছি আমি। তো 100 কেজির মতো জুতা নিয়ে আসছি, এর মধ্যে 20 কেজি সানগ্লাস ঢুকাই দিয়েছে, প্রতিটা জুতার মধ্যে এই সানগ্লাস আছে। এটা তো আমি জানতাম না। এটা ওয়্যার হাউস যেটা করছে। ওকে। হ্যাঁ, তো ওয়্যার হাউস যেটা করছে প্রতিটা জুতার মধ্যে সানগ্লাস আছে। এখন এইভাবে হচ্ছে 15-20 কেজির মতো সানগ্লাস ঢুকছে এটার মধ্যে, 100 কেজির মধ্যে 120 কেজি হয়ে গেছে। এটা এসে যখন আটকাইছে তখন এই মাল আর বের করতে পারে নাই। আমি তো দিয়েছি শুধু জুতা এখানে। এখন তখন এটার মধ্যে হচ্ছে জুতা আমার আমার সানগ্লাস আমার ছিল না, আরেকজনের ছিল, কিন্তু এই প্যাকিং এর মধ্যে রিপ্যাকিং করতে গিয়ে জুতার মধ্যে কিছু আইটেম ঢুকছে সানগ্লাস। শুধু হচ্ছে সানগ্লাসে আলাদা দিলে সেক্ষেত্রে সমস্যা ছিল না, সানগ্লাসে তখন রেট কম ছিল, এখন তো রেট অনেক বেশি হাই। সানগ্লাস এখন 3500-3600 টাকা কেজি, তখন ছিল মাত্র 900 টাকা কেজি। তারপর না সরি, তখন ছিল 1200-1300 টাকা কেজি সানগ্লাস। তো আমরা জুতা নিয়ে আসছি তখন 600 টাকা কেজি, তখন তো অনেক কম ছিল রেটটা, আর এখন তো অনেক বেশি হয়ে গেছে। তখন 450-600 টাকা কেজি ছিল জুতা, যেটা হচ্ছে সানগ্লাস আনলে ডাবল।
মানে হচ্ছে আপনার 1200 টাকা কেজি যদি হয় তাহলে প্রতি কেজিতে 600 টাকা সেভ হইতেছে তার। এটা আনতে গিয়ে হচ্ছে জুতা আটকে গেছে। এখন আমার তো জুতা শুধু, কিন্তু তার সানগ্লাস আর সানগ্লাস জুতো একসাথে আটকে গেছে, তার জন্য পরে এটা বের করতে পারে না। এটা বের অনেক সময় হয়, এটা আবার পরে বের হয়, পরে আবার এটা তো আপনি পারেন নাই? না, এটা আমরা বের কত টাকা করতে লস পারিনি। হয়েছিল আপনার ওখানে? এখানে মনে হয় 60 থেকে 65,000 টাকার মতো লস হয়েছিল। তো এটা এরকম এরকম আরো অনেক সময় হয়েছে। আবার হচ্ছে এটা এখন এটা তো কাস্টমার তো এইগুলা পরে নেন, এটা আমার জুতা ছিল। আমার হচ্ছে আবার এরকম অনেক সময় আবার হয়েছে, অনেক আইটেম আমি পাই নাই। লাস্ট টাইমে হচ্ছে রিসেন্ট মনে হয় 2 মাস হয়েছে, কিছু টি আইটেম ছিল যেগুলো হচ্ছে কাস্টমার থেকে এখনো পর্যন্ত বের করতে পারে নাই। যে এখন যদি বেরও করি তারপরে অনেক চার্জ চলে আসবে। হ্যাঁ, যেটা মনে করেন আপনার প্রতি কেজিতে বা হচ্ছে ওয়ারহাউস চার্জ যেটা হয় বাংলাদেশে আসার পরে, এই চার্জ চলে আসবে প্রতি কেজিতে আরো 300 টাকা বেশি। এটা হচ্ছে বের করলে যা, না করলেও তা। ওগুলো পরে আর আমরা বের করি না, ওটা চলে যাক এরকম। এবার আপনার জুতা আটকে যাওয়ার পরে যে লসটা হয়েছে এইটা কি এটা তো আমারই, এটা 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 আমরা কাস্টমারদেরকে 1 টাকা লস দিই না। এটা এখন কাস্টমার হচ্ছে আমার কাছে এই কাজটা যারা করছে, এই ভুলটা যারা করছে বা ইচ্ছা করে ভুল করছে, তারা এটা কোনো দায়ভার নিবে না? এখন বলছে পরে নিবে, পরে আর নেয় না। এখন একটা জিনিসের জন্য বারবার তো আর আসলে পরে হ্যারাস করা যায় না। বলছে নিবে, দিবে টাকা, এই এর মধ্যে আছে। আর দেওয়া হয় নাই, নেওয়া হয় না। অর্থাৎ কোনো সমস্যা হইলে এটা আপনার এটা যে কাস্টমার, সম্পূর্ণ আমাদের। কাস্টমারের কোনো সমস্যা না, না, সম্পূর্ণ। কাস্টমার এটা কি বুঝবে? কাস্টমার তো বলছে হ্যারাসমেন্ট যাতে না হয়, এই জন্য তো প্রোডাক্ট আমাদেরকে দিছে। এক্স্যাক্টলি। আর আমরা তো এই হ্যারাসটা কাস্টমারকে দিতে পারি না। আমরা হচ্ছে কাস্টমারকে এটাও বলি যে 1 পিস আপনার 500 পিস প্রোডাক্ট আসছে, 1 পিস নষ্ট আসছে, আমরা তার 4 পিস নষ্ট আসছে আমরা দিয়ে দিই। আবার যদি টাকা দিয়ে দিই, আমরা ব্যাক দিয়ে দিই। আবার হচ্ছে মনে করেন 500 পিসের মধ্যে 100 পিসই নষ্ট আছে, ওটা আমরা সেলারদেরকে আবার হচ্ছে ফোর্স করে যায় তুমি তো নষ্ট বাড়াইছো। এটা আমরা ভিডিও করে যদি প্রুফ পাঠাতে পারি, আমরা রিফান্ড নিতে পারি সেলারদের কাছ থেকে। ওটা আলিপেতে রিফান্ড করে দেয়, ওইটা নিয়ে সমস্যা হয় না। মানে যেটা হয় কাস্টমসে, যদি প্রোডাক্ট কাস্টমসে আটকে, যেমন বাংলাদেশে কাস্টমসের সিস্টেম তো আমরা জানি। হ্যাঁ, মাঝে মাঝে যেটা হয়, প্রোডাক্ট আমি নিয়ে আসছি, আমার বাচ্চার জন্য মনে করেন জুতা নিয়ে আসছে, আমি এদের মধ্যে 3 জোড়া জুতা, 1 জোড়া জুতা নাই। এটা তো কাস্টমস অফিসাররা করে মাঝে মাঝে, এটা হচ্ছে শখে বসে অনেকে রেখে দেয়। অনেক দেখা গেছে সিএনএফ ক্যান্ডেল করে ফেলে, ভাই 1 জোড়া জুতা রেখে দিছি, ঠিক আছে আপনি এটা দাম দিয়ে দিন, তো আমি দিয়ে দিব না পরে একবার। এই জুতা তো আর পাওয়া যায় না। এইগুলো হয়, কাস্টমারদেরকে তো টাকা দিয়ে দিতে আমরা ব্যাক করে দিই। আর সেলার যেগুলো ভুল করে মাস্ট আমরা রিফান্ড নিতে পারি। আর 1-2 পিসের জন্য আমরা সেলারদেরকে শুধু শুধু অ্যারেস্ট করি না। দেখা গেছে একটা প্রোডাক্টের দাম 1 পিস হইলে আবার দাম আছে বেশি, দাম মনে করেন 10,000 টাকা 1 পিসেরই দাম। যেমন ইলেকট্রিক আইটেম, গিটার আইটেম গুলো অনেক হাই প্রাইজের হয়। 1 পিসের দামই 10,000 টাকা, এখন একটা নষ্ট, এটা তো শেষ, 10,000 টাকা লস। তখন আমরা প্রুফ যদি পাঠাইতে পারি স্যারের কাছ থেকে, স্যারের কাছে আমরা জন্য কাস্টমারদেরকে বলি আপনি যখন প্রোডাক্টটা নেবেন অবশ্যই প্রোডাক্ট আনপ্যাক করার জন্য সময় ভিডিও করে রাখতে। ওটা আমাদের জন্য ইজি হয় প্রসেসটা, যে আমরা স্যারকে বলতে পারি এই প্রোডাক্টটি যে আমরা যে আনপ্যাক করছি, আনপ্যাক করার পরেই কিন্তু আমরা নষ্ট পেয়েছি, এটা এটা তুমি আমাদেরকে টাকা দাও, দিয়ে দে। পলিসি ডাবল, এটা হচ্ছে একদম রেস্ট্রিকশন এটা। আর একটা জিনিস, আমরা যেমন দারাজে পেমেন্ট করি, দারাজে প্রোডাক্টের 7 দিন, দারাজে মানে 7 দিন, এখন দারাজে অনেকদিন ধরে পেমেন্ট করি না, প্রোডাক্ট অর্ডার করি না। দারাজে 7 দিনই তো টাইম দিয়ে মনে হয়, সেটা মনে নেই আমার। আই ডোন্ট নো। আচ্ছা, 7 দিনের মতো টাইম দেয়, যে 7 দিনের মধ্যে যদি প্রোডাক্ট রিপ্লেস হয়, প্রয়োজন হয় বা প্রোডাক্ট নষ্ট থাকে, সেটা কিন্তু দারাজ আপনাকে পেমেন্ট ব্যাক করে দেয়। সেলার কিন্তু এই টাকাটা পায় না। দারাজ আগে সব ছিল, এখন দারাজে সব নেই, দারাজে একটু প্রফিটটা অনেক কম, জন্য দারাজ এখন আর দিই না। তো দারাজ দিতে গেছে আপনার প্রোডাক্টটা ভাঙা গেছে বা নষ্ট হয়েছে, টাকাটা কিন্তু দারাজ নিছে ঠিক আছে, কিন্তু টাকাটা কিন্তু আমাকে দেয় না, 7 দিন পরে দিবি। এর মধ্যে টাকাটা কিন্তু দারাজের কাছে আছে। সেলার কাস্টমার যখন চাইবে যে আমাকে এই প্রোডাক্ট নষ্ট দিছে, আমাকে টাকাটা ব্যাক দিয়ে দেয়, দারাজ কিন্তু দিয়ে দেয়, দিয়ে উপর একটা রিফান্ড না সেলারকে বোঝাই দেয়। আমাদের ওয়ানসি ডাবল সিস্টেম হচ্ছে সেম। আমরা যখন পেমেন্টটা করি 15 দিন টাইম থাকে, 15 দিনের মধ্যে সেলার টাকা পায় না। এই টাকাটা হচ্ছে এই যে ওয়ানসি ডাবল প্ল্যাটফর্মে আন্ডারই থাকে টাকাটা, বা রিফান্ড অ্যাপ্লাই করার সাথে সাথে, অনেক সময় সাথে সাথে অ্যাকাউন্টে চলে আসে আলিপেতে, আর অনেক সময় হচ্ছে একটু লেট হয়, মানে একটু লেট করে 7 থেকে 8 দিন এরকম। যদি টাকা অনেক সময় প্রসেস হয়ে যায়, আবার সেলারকে দিয়ে দেয়, ওর টাকা এনে হচ্ছে আবার ব্যাক করে দেয় ওরকম। আবার হচ্ছে যে এলসি করলে ওইগুলোর সিস্টেম আছে, আপনার প্রোডাক্ট নষ্ট দিয়ে বা ড্যামেজ দিয়ে প্রোডাক্ট আপনার টাকা নিয়ে আসা যায় ব্যাক করে, ওই সিস্টেম আছে। সেলারে মানে কাস্টমারের কোনো প্রবলেম নাই এটার জন্য। কাস্টমার 1 পিসের প্রবলেম যদি নষ্ট হয়, এটা আমরা দিয়ে দিই রিপ্লেস। চায়নাতে কোন কোন প্ল্যাটফর্ম থেকে সব থেকে বেশি প্রোডাক্ট নিয়ে আসেন? 1688? হ্যাঁ, ফ্যান্সি ডাবল, এটা হচ্ছে এটা মাদার সাইড, এটা হচ্ছে একদম দারাজ যেমন
হ্যাঁ, আমার বাংলাদেশের জন্য। ওইখানে হচ্ছে ওয়ান্স ডাবল রেট হচ্ছে সবচেয়ে কম রেটে প্রোডাক্ট সেল করে। এমনও আছে প্রোডাক্ট আমরা দেখছি যে আলিবাবাতে প্রোডাক্ট সেল করে একটা সেলার তারা বলে যে তোমার এই ওয়ান্স ডাবল রেটের স্টোর আছে কিনা লিঙ্ক দাও। তখন ও লিঙ্ক দেয়। তখন দেখি যে এখানে দেওয়া $3 ওইখানে ডলারে হিসাব করলে দেখা যায় আসে আপনার $2। আচ্ছা। ওরই স্টোর। আলিবাবাতে সেল করতেছে একটু হাই রেটে, আলি এক্সপ্রেস সেল করতেছে একটু হাই রেটে, আবার ওয়ান্স ডাবল রেটে সেল করতেছে একটু লো রেটে। ওইখানে হচ্ছে বাল্কে প্রোডাক্ট কিনে মানুষ। আপনার এখানে ট্রানজ্যাকশন হয় সবচেয়ে বেশি। আলিবাবাতে পেমেন্ট করে মানুষ কম ছোট ছোট প্রোডাক্টের জন্য, আর বাল্ক অর্ডারের জন্য ডাবল রেট আপনার মাস্ট। আর আলিবাবা, আলি এক্সপ্রেস তাও ওইগুলো হচ্ছে আপনার রিটেল প্রোডাক্টের জন্য। আপনি প্রোডাক্টের প্রাইজই পাবেন অনেক বেশি। তবে আলিবাবাতে এটা হচ্ছে যে যারা বোঝে না তারা বলে যে আলিবাবাতে অথেন্টিক সেলার পাওয়া যায়, ডাবল হয়তো পাওয়া যায় না, বা ডাবলটা একটু টাফ আছে। আবার এখানে হচ্ছে আপনি ইচ্ছা করলে আইডি করতে পারবেন না, চাইনিজ আইডি লাগবে, চাইনিজ কোনো একটা পরিচিত লোক লাগবে যে আপনাকে আইডি করে দিবে বা হচ্ছে আপনার ভেরিফাই করে দিবে, ওগুলা লাগে। যার জন্য হচ্ছে সবাই করতে পারে না, এই জন্য একটু টাফ মনে করে আলিবাবা আলি এক্সপ্রেসই সবাই পেমেন্ট করে প্রোডাক্ট নিয়ে আসে। বাল্কে প্রোডাক্ট আনতে গেলে আপনি আলিবাবা আলি এক্সপ্রেসের প্রোডাক্টকে কোনোভাবেই পোষাবে না, বিজনেস করতে পারবেন না। ওইটা হচ্ছে মার্কেট, বাংলাদেশের মার্কেট প্রাইস যেটা $400 সেল হয়, আপনার আলিবাবা থেকে আনলে হয়তো $350 পড়বে বা $300 পড়তেছে এরকম। কিন্তু আমরা যখন নিয়ে আসি বাংলাদেশে মার্কেট প্রাইসে যে প্রোডাক্টের দাম $1000, ওয়ান্স ডাবল রেটে সেই প্রোডাক্টের দাম $100 হচ্ছে। এখন এই রেট তো মিলাতে পারবেন না। হ্যাঁ। আবার হচ্ছে আর একটা জিনিস, আমাদেরও ওয়েবসাইট যেটা চায়না বাজার b2b.com, এটা হচ্ছে আমারই কাস্টমারের বলা যে ভাই আপনাদের ওয়েবসাইটে আমি অর্ডার দিই, আপনাদের ওয়েবসাইট হচ্ছে একটা সমুদ্র, যেটা থেকে আমি হচ্ছে প্রোডাক্ট খুঁজে খুঁজে অর্ডার দিই। অর্ডার দেওয়ার পর আপনার ওয়েবসাইটের নিচে দিবি এসে থেকে যে জাস্ট নাও অর্ডার। আমি যে প্রোডাক্টটা সারা রাত খুঁজলাম খুঁজে যে অর্ডার দিলাম সেটা আপনার ওয়েবসাইটে শো করতেছে পরের দিন জাস্ট নাও অর্ডার। আমি যে সারা রাত কষ্ট করলাম আর জন্য কষ্টটা করতে হইতেছে না। আপনার ওয়েবসাইটে যেটা সমুদ্র, যেটা হচ্ছে আমরা তো ডাবল এটাই আমাদের কাস্টমারের কথা যদি আমি বলি, ডাবল এটা হচ্ছে একটা সমুদ্র আসলে। এখানে প্রোডাক্ট আপনার প্রচুর খুঁজতে হবে। আমাদের নিজেদের প্রোডাক্ট আনার জন্য আমি যেটা কেয়ার করি সেটা হচ্ছে আমি ডাবল যেহেতু প্রোডাক্টের অভাব নাই, সেলারের অভাব নাই। আবার এরকমও হয় অনেক সময় যায় ভাই আপনার প্রোডাক্টে আপনার ওয়েবসাইটে সেম প্রোডাক্ট অনেক প্রাইস, এটা আসলে সেলারদের কারণে হয়। কোনো সেলার হচ্ছে আপনার $5 কমে সেল করে ফেলে, আপনার দ্বারা যেও হয় এটা। কোনো সেলার সেটা $5 বেশি লাভে সেল করে, কোনো সেলার সেটা $20 বেশি লাভে সেল করে। কারণ যার বেশি সেল হইতেছে সে আবার প্রাইসটা কমায় দেয়। আবার এমনও হয় প্রোডাক্টের কোয়ালিটি একটু ডিফারেন্ট, এরকমও হয়। এখন এটার জন্য যেটা করে আমরা বলি যে আপনার তো ডিফারেন্ট যদি মনে হয় সেক্ষেত্রে আপনাকে বলেন, আমরা প্রোডাক্টের ছবি নেই, ভিডিও নেই, তাহলে বুঝতে পারবেন প্রোডাক্ট আসলে কি। প্রাইস যেহেতু কম আছে আপনার হয়তো ডাউট লাগতেছে যে আরেক জায়গায় তো বেশি, সেক্ষেত্রে আমরা সেলার সাথে কথা বলতে পারতেছি, সেলার কাছ থেকে ভিডিও নিতে পারতেছি, সেক্ষেত্রে ইজি হয়ে যায় আসলে সেম কেনা। কিন্তু এখানে ডাবল প্রোডাক্ট খুঁজতে হবে প্রচুর, যেমন আমাদের ওয়েবসাইটে প্রচুর প্রোডাক্ট খুঁজতে হবে আপনার। আপনি পাইলেন একটা সামনে চোখের সামনে, এটা হচ্ছে অর্ডার করে দিলেন, আপনি ভুল করছেন। এটা আসলে যেটা করতে হবে আপনার প্রচুর প্রোডাক্ট খুঁজতে হবে। আমি নিজের প্রোডাক্টের জন্য আমি যেটা করি, প্রোডাক্ট সার্চ করি সারা রাত। আমি 1-2টা আইটেম আনবো মনে করেন, কিন্তু আমার চিন্তা হয়েছে যে 2টা আইটেম ইউনিক থাকবে একদম। ডাবল প্রোডাক্ট তো অভাব নাই, আমি কেন হচ্ছে সেম প্রোডাক্ট নিয়ে আসবো? এইটা মানুষ সবচেয়ে বিজনেসে একটা বড় ভুল করে, যেটা হচ্ছে আরেকজন সেল করতেছে একটা সানগ্লাস, আমার মনে হয় সানগ্লাসটা বেশি, সেটাই অর্ডার করে। আমার মনে হয় সানগ্লাসটা বেশি চলবে, কিন্তু না। আমার কথা হচ্ছে সে সানগ্লাস অর্ডার করতেছে করুক, আমি এমন একটা প্রোডাক্ট আনবো যেটা এই জায়গায় নাই আর বাংলাদেশ, সে প্রোডাক্টই তো আনা দরকার। আপনি এটা এনে মার্কেট বের তৈরি করেন। সে সানগ্লাসে মার্কেট বের তৈরি করছে কিভাবে, কন্টেন্ট তৈরি করে, আপনি তার মতো কন্টেন্ট তৈরি করতে পারবেন না। এক আর হচ্ছে তার কাস্টমার বেস আপনার নাই। এখন আপনাকে যেটা করতে হবে, সে যে প্রোডাক্টটা আনছে সেটা আনার জন্য দরকার নাই, আপনি প্রোডাক্ট খুঁজেন, আসলে আরো ইউনিক প্রোডাক্ট খুঁজে সেখান থেকে খুঁজে প্রোডাক্ট বের করে আপনি সেই প্রোডাক্টের কন্টেন্ট রেডি করেন, প্রোডাক্টের কাস্টমার বেস তৈরি করেন, আপনার বিজনেসও চলবে। আরেকজনটা দেখে বিজনেস এটা চলে না, এটা হচ্ছে হয়তো আপনার মনে হয় যেটা চলবে, মনে হয় প্রচুর চলতেছে, তার সেল হইতেছে প্রচুর, আপনি পারবেন না, কারণ আপনি তো তার মতো কন্টেন্ট তৈরি করার আপনার এবিলিটি নাই, তার কাস্টমার বেস আপনার নাই, তার পেজে যে ফলোয়ারগুলো আপনার নাই, তা আপনি কিভাবে মনে করলেন যে তার প্রোডাক্ট আমরা এখানে চলবে? সেটা সবচেয়ে বড় ভুল আসলে আমরা যেটা করি না, আমি এটা করি না। আমি হচ্ছে প্রোডাক্ট খুঁজি প্রচুর, আমি নিজে ওয়েবসাইটে না, আমি খুঁজি সারা রাত,
একটা প্রোডাক্ট আনার জন্য, 2টা প্রোডাক্ট আনার জন্য প্রচুর প্রোডাক্ট খুঁজি। এটা করতে হয়। একটা পারসন সাপোজ ই-কমার্স বিজনেস শুরু করবে। আমরা একটু স্টেপ বাই স্টেপ যাই। ই-কমার্স বিজনেস শুরু করবে। সো ই-কমার্স বিজনেস যদি শুরু করতে চাই, সেক্ষেত্রে ধরেন একটু লার্জ স্কেলে শুরু করবে। সো আপনাদের কাছ থেকে এট টাইম কত টাকার প্রোডাক্ট হাইয়েস্ট সে অর্ডার করতে পারবে? কোনো লিমিট আছে না, হাইয়েস্টে কোনো লিমিটেশন নাই। এটা লিমিটেশন দিয়ে কি করবো? এটা হচ্ছে আপনার 1 কোটি 2 কোটি 5 কোটি টাকার প্রোডাক্ট কোনো সমস্যা নেই, আমরা এনে দিব। এখন আপনার যে সিস্টেম, যে রিকোয়ারমেন্টগুলো দরকার, আমাদেরকে রিকোয়ারমেন্টগুলো বলতে হবে। কারণ আপনার দরকার 15 দিনের প্রোডাক্ট। 15 দিনে আমি আনতে পারবো কিনা সেটা আমাকে আগে দেখতে হবে। ওকে। আপনার একটা প্রোডাক্টের লোগো লাগবে, সেটা আমি তো প্রোডাক্ট প্রডিউস করবো না, আমি সেলারের সাথে কথা বলবো। সেলার যদি সেভাবে আপনার মতো করে তৈরি করে দিতে পারে, তাহলে এমনি আসতে পারবেন। এখন আপনি অর্ডার করবেন 50 লাখ টাকার প্রোডাক্ট, আপনার এখানে যে একটা ইস্যু হয়, সে টাকাটাও তো আমাকে আপনাকে দিতে হবে। এটা তো আমার আগে বুঝতে হবে। এখন আপনার সাথে আমি সেটা নিয়ে আগে ডিসকাস করবো যে এই প্রোডাক্টের আপনার কি কি রিকোয়ারমেন্ট দরকার, আপনার কতদিনের প্রোডাক্টটা দরকার। ধরেন এখানে আমি একজন ই-কমার্স ওনারের হয়ে কথা বলতেছি যে সে একটা ব্র্যান্ড বিল্ড করবে। সো ব্র্যান্ড বিল্ড করতে গেলে তো তার নিজস্ব লোগো লাগবে, নিজস্ব নাম দিয়ে সে একটা প্রোডাক্ট বিল্ড করবে। সো এটার জন্য আপনার সাথে কন্ট্যাক্ট করলো যে ভাই, আনোয়ার ভাই, আমার এই লোগো, এই নাম, এই হচ্ছে আপনাকে দিলাম। আমার ধরেন 50 লাখ বা 1 কোটি টাকার প্রোডাক্ট নিয়ে আসতে হবে এবং এই প্রোডাক্ট কাস্টমাইজ করি। কাস্টমাইজ করে হ্যাঁ। এবং মানে টাইম সেটা আপনার সাথে ডিসকাস করবে যে কতদিন টাইম লাগবে। তার নিজস্ব কোনো টাইম নাই, মনে করেন যে আপনার সাথে ডিসকাশন করে দেন প্রোডাক্ট নিয়ে আসবে। এটা হয়, এটা হচ্ছে অনেক কাস্টমার আসে আমাদের কাছে যারা হচ্ছে আপনার যেমন এই অনলাইনে ডিল হয়, যেমন অনলাইন অনেক কোম্পানি আছে আপনার, আমার প্রোডাক্ট কোম্পানির প্রোডাক্ট দরকার, ফ্যাক্টরির প্রোডাক্ট দরকার 1 লাখ পিস, সেক্ষেত্রে সে তো নিজে আনে না, আরেকজনকে হায়ার করে প্রোডাক্ট আনার জন্য। তা আবার হচ্ছে টেন্ডার সাবমিট করে ওরা আবার হচ্ছে কোম্পানি থেকে একটা টাইম দিয়ে দেয়, ওই টাইমের মধ্যে প্রোডাক্ট এনে দিতে হবে মাস্ট। আবার এখানে হচ্ছে আরেকটা বিষয়, এই যে টেন্ডার সাবমিট করে এখানে ওরা আবার হচ্ছে 20% 30% টাকা দেয় ফ্যাক্টরি, আমাদেরকে কিন্তু 80% টাকা দিতে হবে। এটা যদি সে আবার হচ্ছে না মানতে চায়, না আমি 80% টাকা দিব না প্রোডাক্টের প্রাইসের, এটা পরে দিব, এক্ষেত্রে আমরা নেই না। এগুলো ইস্যুগুলো হয়, এটা অনেকে আসছে আমাদের কাছে, আসেও। আচ্ছা। হ্যাঁ, এইগুলো হচ্ছে আপনার। আর আপনার প্রোডাক্টটা আসলে মেইন বেসিক্যালি যেটা হয় কাস্টমাইজ করার ক্ষেত্রে, মানে কাস্টমাইজ করার ক্ষেত্রে আমি আপনার 50 লাখ পিস বা 50,000 পিস, 1 লাখ পিস প্রোডাক্ট দরকার। সেক্ষেত্রে আমরা যখন সেলারকে জিজ্ঞাসা করি যে আমার এই প্রোডাক্টটা কাস্টমাইজ করে দিতে হবে, এটা প্রিন্ট করতে হবে। এখন প্রিন্ট তো আবার 2 ধরনের হয়, অনেকগুলো আছে কালারফুল প্রিন্ট হয়, অনেকগুলো হচ্ছে আবার একটা লোগো প্রিন্ট হয়, শুধু সিম্পল একটা লোগো প্রিন্ট হয়। ওইটার জন্য হয়তো ঝামেলা হয় না, কিন্তু যখন কালারফুল প্রিন্টগুলো হয় তখনই ঝামেলাটা হয়। আচ্ছা। তখন সেলার টাইম নেই, আসলে 45 দিন 50 দিন টাইম নেই। এখন এই টেন্ডার যারা সাবমিট করে তারা আগে থেকে যদি আমাদের কাছে কন্ট্যাক্ট করতে পারে, তখন আমরা নিতে পারি। কারণ হচ্ছে ওইটা তো আমাদের হাতে নাই। হ্যাঁ, যে চায়না থেকে প্রোডাক্ট আয় না, পর আমি এটা প্রিন্ট করে দিব, এটা তো আমি পারবো না, যেহেতু চায়না থেকে আমার প্রিন্ট করে নিয়ে আসতে হবে, সেক্ষেত্রে আমাকে টাইম দিতে হবে। এক্ষেত্রে 15 দিনের এই চাপটা থাকে না। ওকে। এক্ষেত্রে তাকে হচ্ছে আমাদের যে কাস্টমার থাকবে, ক্লায়েন্ট থাকবে, তার সাথে আমাদের ডিসকাশনের মাধ্যমে একটা টাইম ফিক্স করতে যাওয়া। ওইদিকে আমার দরকার হচ্ছে আবার এগুলো তো সি শিপমেন্ট করতে হবে, যেহেতু বড় কাস্টমার থাকে তারা সি শিপমেন্ট করে, আমরা আবার সি শিপমেন্টও করি। প্রোডাক্ট বেশি হইলে আমরা সি শিপমেন্টে দিয়ে দিই, 300 কেজি উপরে সি শিপমেন্ট দিয়ে দিই। আমার কাস্টমারকে তো ম্যানেজ করি যে আমার প্রোডাক্ট, আমরা যখন এয়ারে প্রোডাক্ট আনছি তখন 750 থেকে 80 টাকা পরে কেজি পরে রেট। আবার যখন এয়ারে নিয়ে আসতেছি সিবিএম অনুযায়ী যদি হয়, এমন প্রোডাক্ট আছে 180 টাকা কেজি পরে, তারপর অনেক টাকা ডিফারেন্ট হয়ে যায় না। হ্যাঁ। তখন আমরা কাস্টমারকে বলি আপনি 300 কেজি প্রোডাক্ট যদি উপরে আছে আপনি সিতে নিয়ে আসেন। অনেকে প্রয়োজন হয় যে না আমার প্রোডাক্ট সেটা নিয়ে আসলে আপনার টাইম লাগে, টাইম কেমন? 45 দিন, 45 থেকে 60 দিন। মানে খরচ কেমন পড়ে? এই যে আপনার শিপিং এ অনেক কমে যায়। 180 টাকা কেজি 180 টাকা কেজি, 250 টাকা কেজি, এরকম একটা সিবিএম অনুযায়ী। আবার হচ্ছে সিবিএমটা কি, মনে করেন আপনার আমার এতটুকু স্পেস নেওয়া, হ্যাঁ, কন্টেনারে, কারণ এই স্পেসের মধ্যে আমার 10 কেজি প্রোডাক্ট ঢুকবে মনে করেন সাপোজ। এখন আপনি যে প্রোডাক্টটা দিচ্ছেন ওই প্রোডাক্টের ওয়েট হচ্ছে 5 কেজি, জায়গা নেই এতটুকু 10 কেজি, সেক্ষেত্রে প্রাইস রেটটা বেড়ে যাবে। আবার দেখা গেছে আপনার যেমন আয়রন আইটেম, লোহাগুলো আনলে, লো আইটেম বা কার আইটেমগুলো, ওগুলো যখন পার্টস বাই পার্টস আমরা আনি, ওগুলো তো আর একদম হচ্ছে ফিটিং নিয়ে আসা যায় না, ওগুলো পার্টস বাই পার্টস নিয়ে আসি, তখন ওরা ফিটিং করে।
বা বিভিন্নভাবে ওরা হচ্ছে পরে হ্যান্ডেল করে এগুলো। আমরা শুধু পার্টস নিয়ে আসি। তো পার্টসগুলো নিয়ে আসার সময় যেটা হয় অনেক সময় কার্টন করে যদি ভিতরে ফাঁকা থাকে একটা কার্টন, তখন একটা কার্টনে দেখা গেছে আপনার 50 কেজি মাল ঢুকে, কিন্তু ওইটার মধ্যে মাল আছে 30 কেজি, তখন 20 কেজির গ্যাপ হয়ে যায়। ওইটার জন্য রেটটা আবার একটু বেড়ে যায়। এটা সিবিএম অনুযায়ী, সি রেটটা অ্যাকচুয়ালি বলাটা আসলে পসিবল না, কিন্তু 180 টাকা থেকে শুরু, সর্বোচ্চ গেলে 350 টাকা, এর উপরে যায় না। সিবিএম যদি বেশি হাইও হয় 350 এর উপরে যায় না। এখন আপনার 750 আর 350 অনেক ডিফারেন্ট, কেজিতে 400 টাকা। আর আপনি যদি প্রোডাক্ট কিনে না জিততে পারেন, বিজনেস করে জিতবেন কিভাবে? সেটাই। প্রোডাক্ট কিনে জিততে হবে আগে। এখন আমরা যখন আবার অনেকে প্রয়োজন আছে না টাকার চাইতে আমার প্রোডাক্ট আর্লি দরকার, তখন তো ইয়ারই নিয়ে আসি, তখন টাকা বেশি হইলেও কোনো দরকার নাই, মানে সমস্যা হয় না, কারণ প্রোডাক্ট আর্লি দরকার। টাইমটা আসলে মেনটেন করাটা খুবই দরকার আসলে বিজনেসে। কাস্টমারদেরকে আমি একটা টাইম দিলাম যে 25 দিন, কিন্তু আসতো না, সে আমার উপরে ফেড আপ হয়ে যায়, পরবর্তী আর অর্ডার করে না। সেক্ষেত্রে আমরা টাইমগুলো একটু কাস্টমারদের কাছ থেকে একটু বেশি দিন লাগলেও, মনে করেন টাইম লাগবে আমার 15 দিন, কাস্টমারের কাছ থেকে পারলে আমি 5 দিন বেশি নিই। 5 দিন গ্যাপ হয়ে গেল যাতে সে আমার উপর রাগ না করে, হ্যাঁ, কিন্তু আর্লি দিয়ে দিলে 20 দিন টাইম নিয়েছে, আমি 15 দিন প্রোডাক্ট দিয়ে দিই, সে খুশি হয়। আমার আসলে 15 দিনই লাগতো, তার কাছ থেকে আমি টাইম নিয়েছি বেশি দিন, 5 দিন বেশি। এটা আসলে করি আর কি আমরা, কারণ এটা না করলে কাস্টমার মনে করে যে আমাকে 15 দিন টাইম দিছে, নিয়ে আসতে পারছে না, এটা মনে হয় 2 নাম্বার। হ্যাঁ। এটা যে ঝামেলাটা হয়, কিন্তু আমরা 20 দিন টাইম দিছি, 12 দিনে নিয়ে আসছি, যা কাস্টমার একটু অতিরিক্ত স্যাটিসফাইড হয়, যে এটা আমরা করি, টাইমটা একটু বেশি নেই। আবার হচ্ছে যে কাস্টমাইজ প্রোডাক্টগুলোর জন্য চায়নাতে যেহেতু 40 দিন 30 দিন টাইম নেয়, প্রোডাক্টের কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে, ওই জন্য হচ্ছে আমরা ওই টাইমটা একদম আলাদা ধরি, এটা আমরা আমাদের হাতে নাই, এটা আমরা বলে দিই ওটা চায়নাতেই লাগবে। আপনি অর্ডার করছেন মনে করেন 40 দিন পরে, টাকা দিচ্ছেন 40 দিন আগে, কিন্তু মনে করতে হবে যে আপনি 40 দিন পর অর্ডার করছেন, এরপর প্রোডাক্ট আসবে। কারণ এর আগে তো আমার প্রোডাক্ট আমি হাতেই পাই না চায়নাতে, প্রোডাক্ট আমি নিয়ে আসবো কিভাবে? সেটাই। হ্যাঁ, এটা হচ্ছে করতে হয়, এগুলো ডিসকাস করতে হয় আসলে কাস্টমারদের সাথে। চায়না বাজার বিটুবি প্ল্যাটফর্মটা আপনি একর করার আগে কত বছর ছিল? এই 1 বছরের মতো, 1 থেকে 1.5 বছর এরকম। সো এই পর্যন্ত আপনাদের প্ল্যাটফর্মটা টোটাল কত টাকার প্রোডাক্ট ইম্পোর্ট করছে? এটা আসলে ওয়েবসাইটে ইনভয়েস না দেখে বলা পসিবল না। একটা আনুমানিক যদি আনুমানিক ধরেন গড়ে প্রতি মাসে 10 থেকে 11 লাখ টাকা সেল হয় এরকম গড়ে। আবার কোনো মাসে বেশি হয়, কোনো মাসে আবার একটু ডাউন হয় এরকম। ওকে। আবার ঈদের মাসগুলো দেখা গেছে ঈদের আগে একটু অর্ডার বেশি হইতেছে, আবার ঈদের পরে একদম স্লো যায়, ওকে। এরকম থাকে। বছরে বছরে তাহলে ওভারঅল কেমন আসে? মানে শুধুমাত্র কত টাকা প্রোডাক্ট ইম্পোর্ট করেন, মানে বছরে এভারেজ? 1 কোটি ক্রস করে। 1 কোটি ক্রস করে। আপনাদের প্রফিটটা আসলে কিভাবে, মানে আপনারা রেভিনিউ জেনারেট করেন কিভাবে? মানে পার প্রোডাক্ট ওয়াইজ নাকি অন্য কোনো ওয়েতে? এটা হচ্ছে আমি বলি 1688, আমরা যেহেতু এপিআই নিয়ে নিছি, হুম। এপিআই নিয়ে ওয়েবসাইট বিল্ড করা, এটা আগে দেখি বিল্ড করা, এখন তো জাস্ট আমরা একটা ডেভেলপার আছে, সে হচ্ছে ওয়েবসাইটে কোনো প্রবলেম হলে দেখে দেয়, এটা আমাদের পার্মানেন্ট ডেভেলপার। তো এখানে হচ্ছে এপিআই সেট করে একটা, আমরা একটা প্রোডাক্ট আপলোড দেই না ওয়েবসাইটে, আপনি প্রোডাক্ট গিয়ে সার্চ করবেন, প্রোডাক্ট অটোমেটিক ইনপুট হবে ওয়েবসাইটে। ওকে। সেক্ষেত্রে আপনার চায়না যে 1688 ওয়েবসাইটটা, ওইটা থেকে আমরা এপিআই নেওয়া আমাদের, আবার আলি এক্সপ্রেস এপিআই আছে, ওইটা সেট করা যায়। এখন চায়না যে আপনার 1688, ওইটা চাইনিজ ভার্সন একদম, ওখানে কোনো ইংলিশ ভার্সন নাই। আমরা ওইটা জাস্ট ওইটাই সেম প্রোডাক্ট সেম ক্যাটাগরি, জাস্ট স্যালারি অ্যাড করে, প্রোডাক্টের পিকচার্স, প্রোডাক্টের ডিটেলস, প্রোডাক্টের রিভিউ সব কিছু স্যালারি অ্যাড করে আমরা এটা হচ্ছে কনভার্ট করে নিয়ে আসি জাস্ট আমাদের সাইটে। এখন এখান থেকে যে তাহলে টাকাটা কিভাবে আসে, ওইটা জাস্ট হচ্ছে যে চাইনিজ যে ইয়ানটা আসে, ইয়ানটা জাস্ট আমরা কনভার্ট করে আমরা টাকাই এখানে নিয়ে আসি, এটাই। কারণ এখানে হচ্ছে চাইনিজ আরএমবি রেটটা, যেটা ইয়ানরা, যেটা আমরা আরএমবি বলি, যারা ইম্পোর্ট করে সবাই এটা আরএমবি বলে, আবার আরএমবি অনেকে বোঝে না, আবার সবই তো চাইনিজ ইয়ান জানে না, আমরা এটা আমাদের ভাষা আরএমবি বলি আমরা। তো এটা হচ্ছে দেখা গেছে আমরা নর্মাল রেট, ব্যাংক রেট যেটা থাকে, ওইটার সাথে আমরা প্রতি আরএমবিতে 1-2 টাকা বেশি রাখি, বেশি ওয়েবসাইটে ইম্পোর্ট করে দিই ব্যাকএন্ডে, যেটা এত থেকে এত টাকা হবে আমাদের সাইটে এসে। এটাই জাস্ট আমাদের এখান থেকে আসলে রেভিনিউটা থাকে। সো আপনাদের তাহলে যদি বছরে 1 কোটি বা 1.5 কোটি 2 কোটি টাকা আপনারা প্রোডাক্ট নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনাদের 1% থেকে 2% সর্বোচ্চ আপনারা প্রফিট রাখেন। 10% পর্যন্ত সর্বোচ্চ, সর্বোচ্চ 10%। এটা হচ্ছে আমরা আবার এখানে এই
কিছু কিছু ক্ষেত্রে আমরা সেলারদের কাছ থেকে আবার ডিসকাউন্ট নিতে পারি। এবং অর্ডারটা যখন কাস্টমার প্লেস করে তখন তো সে শুধু আমাদের ওয়েবসাইটটা দেখে, আমরা ওর ব্যাক এন্ডে গিয়ে লিঙ্কে ক্লিক করে আবার হচ্ছে চাইনিজ ওয়েবসাইটে ঢুকে যাই। তখন চাইনিজ ওয়েবসাইটে অর্ডারগুলো সবগুলো প্লেস করি, প্রতিদিন আমরা প্লেস করি। প্লেস করার পর প্রত্যেক সেলারকে আমরা যেগুলো একটু আইটেম একটু বেশি আইটেম 20,000 টাকার উপরে 15,000 টাকার উপরে, ওগুলো আমরা প্রত্যেকটা সেলারকে আমরা মেসেজ দিই একটা ডিসকাউন্টের জন্য, কুপন দিয়ে অনেক সেলার। আবার আবার হচ্ছে আমাদের যেহেতু আইডি তো কয়েকটা আইডি আছে, অনেকগুলো আইডি আছে, অনেক ওল্ড পুরাতন আইডি, যেগুলো থেকে অর্ডার করলে এমনিতে আমরা ডিসকাউন্ট পাই। মনে করেন আপনারা হচ্ছে এই কোনো আইটেম 100 টাকা, সেক্ষেত্রে সে আমাদেরকে এমনিতেই, আমি যেহেতু অনেক পুরাতন কাস্টমার, সে আমাকে চিনে, সে এমনিতে আমাকে 10 টাকা ডিসকাউন্ট দিয়ে দেয়। এটা তো হচ্ছে কাস্টমারদের কাছ থেকে আমাদের কোনো নেগোসিয়েশন চলে না, এটা তো আমাদের যেহেতু ডিসকাউন্ট দিচ্ছে আমরা এটা আমাদের মাধ্যমে প্রফিটে নিয়ে নিই, এরকমও হয়। আর আমরা ওয়েবসাইটে একটা তো আপনার রেভিনিউ করে রাখছি। তাহলে আমরা বলতে পারি আপনাদের এই পর্যন্ত আপনারা লাস্ট 4-5 বছরে 5 ইয়ার্স মতো বয়স হবে। হ্যাঁ 5 ইয়ার্সে মিনিমাম 7 to 8 crore টাকার প্রোডাক্ট আপনারা নিয়ে এসেছেন হ্যাঁ নিয়ে আসছে আনুমানিক। অনুমান। এর বাইরে আপনাদের আপনি বলতেছিলেন যে আপনার নিজস্ব একটা রিটেল প্ল্যাটফর্ম আছে, এটা কি বেবি প্রোডাক্টের করে? হ্যাঁ এটা বেবি প্রোডাক্টের জন্য। তার মানে আপনি বুঝতে পারছেন যে বেবি প্রোডাক্টটা বাংলাদেশে মোটামুটি ভালো একটা বাজার আছে। এখন এটা বললাম না, এটা আমি হচ্ছে যখন থেকে বেবি প্রোডাক্ট গুলো যে মার্কেট প্লেসে সেল করছি, জুতা নিয়ে আসতাম যখন থেকে, তখন থেকে আসলে মনে হয়েছে আমার কাছে যে আমার কাস্টমার বেসটা বেবি আইটেমের জন্য মনে হয় বেশি। ওকে, তো সেটা থেকে আসলে শুরু, কিন্তু অনেকে আবার বেবি আইটেমে যে বেশি তাও কিন্তু না, এটা আমার কাছে মনে হয় আবার যে যেহেতু বেবি আইটেমটা শুরু করছি, আমার কাছে মনে হয় বেবি আইটেমটা একটু সেল বেশি। আবার এর মধ্যে আবার হচ্ছে অনেকেই শুধু জুতা নিয়ে বিজনেস করতেছে, অনেকে আবার হচ্ছে গার্লস আইটেম নিয়ে সেল করতেছে, ইনার আইটেম নিয়ে বিজনেস করতেছে, আবার জুয়েলারি আইটেমের দিয়ে বিজনেস করতেছে, এরকম কাস্টমার তো অ্যাভেলেবেল আমাদেরই আছে। শুধু জুয়েলারি আইটেম নিয়ে বিজনেস করতেছে, অন্য কোনো আইটেম নিয়ে সে কাজ করে না, শুধু জুয়েলারি আইটেম। চায়না থেকে যে আইটেম, এই ইয়াররিং আইটেমগুলো আপনার, ওগুলো তো অনেক প্রফিট বেশি, কিন্তু আপনার ইয়াররিং আইটেম যেটা চায়না থেকে 35 টাকা করে আনা যায়, এইটা বাংলাদেশে 250 টাকা সেল করা যায়। আইটেমগুলো প্রাইস কম কিন্তু এগুলো সেল বেশি, আপনার হচ্ছে প্রফিট বেশি। 35 টাকা 40 টাকার আইটেম 250 টাকা সেল হয় বাংলাদেশ। জুয়েলারি আইটেম? হ্যাঁ জুয়েলারি আইটেম, জুয়েলারি আইটেম অ্যাভেলেবল দেখবেন আপনার বিভিন্ন পেজে, তো 300 টাকা 200 টাকা নিচে তো আর ইয়ারিং পাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ জোড়া, ওগুলো কিন্তু চায়নাতে অনেক কম, আপনার 35 টাকা 40 টাকা 50 টাকা এরকম। এর মধ্যে আবার হচ্ছে হোয়াইট চার্জ তো হালকা একদম 5 টাকা 4 টাকা অ্যাড হয় একটা প্রোডাক্টের মধ্যে। সুতরাং জুয়েলারি আইটেমটা হচ্ছে প্রফিটেবল বিজনেস, কাস্টমার বেসটা তৈরি করতে পারলে। কিন্তু এটা আমি চেষ্টা করছি জুয়েলারি আইটেমের কাস্টমার বেস তৈরি করার জন্য, কিন্তু পারি নাই আমি। বুস্ট এই ধরনের প্রোডাক্টগুলো কি ই কমার্সে কি ভালো সেল হয় নাকি অফলাইনে সেল হয় ভালো? এটা হচ্ছে পেজে সেল হয় বেশি, এটা সবচেয়ে আমার দেখা ইনস্টাগ্রামে সেল হয় বেশি। ইনস্টাগ্রামে আমার যে কাস্টমার আছে 2-3 জন, তারা দেখলাম যে ইনস্টাগ্রামে ভালো জমায় ফেলছে। মেয়েরা বেশি ইউজ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনস্টাগ্রামে তো মেয়েরা বেশি ইউজ করে, ইনস্টাগ্রামে ভালো কাস্টমার পাওয়া যায়। কিন্তু আমিও ট্রাই করছি, কিন্তু ওরকম হয় নাই। কারণ হচ্ছে এখানে আবার সবগুলো চিন্তা করতে আসলে বুস্টিং এর যে বিষয়টা, আপনার একটা প্রোডাক্ট এখন তো কস্টিংটা বেড়ে গেছে এর জন্য। আপনার যদি কাস্টমার বেস না থাকে, তাহলে আবার হচ্ছে যেটা, কাস্টমার বেস না থাকলে এখানে আপনার একটা প্রোডাক্টের জন্য 300 টাকা, একটা প্রোডাক্টের জন্য যদি $1 আপনি খরচ করে ফেলেন, $1 বা $1.5 খরচ হয়ে যায় ওয়েবসাইটে ক্যাম্পেইন আনার জন্য, সেক্ষেত্রে বিজনেস করে পোষানো যায় না, পসিবল না। অর্ধেকই তো যারা ই কমার্স করতেছে ম্যাক্সিমাম এখন 1,000 টাকার উপরে প্রোডাক্ট সেল করে আমার দেখা মতে। 300 টাকা 400 টাকার প্রোডাক্ট দিয়ে এখন আর ই কমার্স বিজনেস চালানো হয় না, পসিবল না। কারণ একটা পার্সেস আনতে গেলে যদি $2 খরচ হয়ে যায়, 500 টাকা প্রোডাক্ট সেল করতে কোনো পসিবল না। আরো খরচ আছে আপনার, সবকিছু তো আপনার ধরতে হবে, সেটা আপনার অফিস ম্যানেজমেন্ট আছে, সবকিছু মিলে আপনার আসলে কম দামি প্রোডাক্ট গুলা ই কমার্সে এখন যায় না ওইভাবে। তার জন্য হচ্ছে আপনার 1,000 টাকা উপরে প্রোডাক্ট দরকার। আর পেজের জন্য এখন 300 টাকা 400 টাকার প্রোডাক্ট 200 টাকার প্রোডাক্ট অ্যাভেলেবল সেল হয়, কিছু কথা বলতে হয় মেসেজে আর কি। আপনার চায়না বাজার B2B নিয়ে ফিউচার প্ল্যানটা কি? আমার আসলে ফিউচার প্ল্যান হচ্ছে ছোট উদ্যোক্তাদের জন্য কিভাবে আসলে বিজনেস যারা স্টার্ট করতেছে প্রথমেই, তাদের জন্য আসলে কিভাবে ইজি প্রসেসটা করা যায়। আমার এটা প্ল্যান আছে যে যারা হচ্ছে নতুন একদম বিজনেস স্টার্ট করতেছে, তাদেরকে নিয়ে কিছু
গ্রুপ কলের মাধ্যমে বা হচ্ছে আপনার অনেকেই তো আসে যে আপনার ইয়া করে কোর্স সেল করতেছে অনেকেই। হুম। আমার এটা প্ল্যান না যে কোর্স সেল করবো আমি, এরকম না। কিন্তু আমার এটা প্ল্যান আছে যে মোটামুটি 15 থেকে 20 জন 30 জনকে নিয়ে এটা ওয়ার্কশপের মতো। একটা ওয়ার্কশপের মতো করে আসলে তাদেরকে নিয়ে বিজনেস প্ল্যান কিভাবে দেওয়া যায়। আমার এটা টার্গেট হচ্ছে যারা স্টুডেন্ট একদম শুরু থেকে যারা বিজনেস করতে চায় কিন্তু এটা ফ্রিতে করবেন? হ্যাঁ, এটা আমার ইচ্ছা একদম ফ্রিতে করা। ওকে। অনেকে আছে তুই যে কোর্স সেল করতেছে, তো এখানে আমার তো এটা বিজনেস না, আমার বিজনেস হচ্ছে মানুষকে কিভাবে প্রোডাক্ট কিনে দেওয়া যায় চায়না থেকে। এখন এখানে যেহেতু মানুষ আসবে প্রোডাক্ট নিয়ে আসার জন্য চায়না থেকে, তাদের মাধ্যমে মাথায় একটাই প্রবলেম থাকে যে এক হচ্ছে স্টার্ট করব টাকা দিয়ে, হচ্ছে আপনার যাতে হচ্ছে ঝামেলা না হয়, টাকা দিয়ে যাতে হ্যাসেল না হয়, যে টাকা দিলাম পরে আর কন্ট্যাক্ট করতে পারতেছি না, ওরকমটা হয়। তো যার কারণে আমি হচ্ছে আমার এটা একটা প্ল্যান যে মোটামুটি 30 জন 40 জনকে নিয়ে ফার্স্ট থেকেই শুরু করব, যেরকম একটা ওয়ার্ক প্ল্যানের মতো, ওয়ার্কশপের মতো, যে চায়না থেকে কিভাবে প্রোডাক্ট নিয়ে আসবো, একটা পেজ কিভাবে হচ্ছে সেট আপ করা যায়, একটা ওয়েবসাইট কিভাবে হচ্ছে রান করা যায়, ওয়েবসাইটে কিভাবে ফার্স্টে কি প্রোডাক্ট এনে হচ্ছে আসলে সেল করলে সবার জন্য তো সেম প্রোডাক্ট হচ্ছে আনা পসিবল না, এনে সেল করাও টাফ। ফার্স্টে হচ্ছে হয়তো সবাইকে বলবো যে মোটামুটি 1-2 হাজার টাকা প্রোডাক্ট নিয়ে আসেন, তারপর হচ্ছে এখান থেকে আমরা সবাইকে নিয়ে আসলে স্টার্ট করবো, যে সবাইকে নিয়ে পেজ সেট আপ থেকে শুরু করে পেজ ক্রিয়েট থেকে শুরু করে সবকিছু নিয়ে আমি আস্তে আস্তে মোটামুটি 15 থেকে 20 জন এভাবে 100 জনের মতো টার্গেট আছে, 100 জনের মতো নিয়ে আমি একটা বিজনেস প্ল্যান করে সবাইকে নিয়ে আসলে উদ্যোক্তা তৈরি করা, এরকম একটা প্ল্যান আছে আমার। মোটামুটি 100 জনকে উদ্যোক্তা তৈরি করবো ফার্স্টে। নিজস্ব রিটেল প্ল্যাটফর্মটাকে কোন পর্যায়ে নিয়ে যাওয়ার প্ল্যান আছে? আসলে রিটেল প্ল্যানটা যেহেতু হচ্ছে আমি নিজেই প্রোডাক্ট নিয়ে আসি চায়না থেকে, হুম। সেক্ষেত্রে আমি জানি যে কোন প্রোডাক্টে কতটুকু প্রফিট করা যায়। সেক্ষেত্রে রিটেল বিজনেস আমার হচ্ছে মেইন না, আমার মেইন বিজনেস হচ্ছে চায়না বাজার কিভাবে ইমপ্রুভ করা যায়, কিভাবে হচ্ছে আরো কাস্টমার ইনক্রিজ করা যায়। আমি এখন পর্যন্ত চায়না বাজার আমার হাতে নেওয়ার পরে সর্বোচ্চ আমি মনে হয় 15 থেকে 20 হাজার টাকার ক্যাম্পেইন করছি, মানে ফেসবুকে। তাছাড়া আমি ক্যাম্পেইন করি নাই, যেহেতু আমার আগে কাস্টমারই আছে। তো চিন্তা ভাবনা আছে এখান থেকে কাস্টমার বেস কিভাবে বাড়ানো যায়, আর ওই যে প্রসেস কিভাবে করানো যায়। ফিউচারের প্ল্যান আছে কিভাবে আইআরসিটা করবো, নিজে আইআরসি করবো। ওইটা করে হয়তো আস্তে আস্তে চায়নাতে একা একটা ওয়্যার হাউস নিয়ে কিভাবে সেট করে নিজেই এলসি করে কিভাবে শিপমেন্ট করা যায়, ওই চিন্তা ভাবনা আস্তে আস্তে করবো এটা। কিন্তু এটার জন্য লোকবল প্রয়োজন, আরো মানে মোটামুটি ক্যাপিটাল প্রয়োজন, এই আর কি। আপনার অফিসে এখন কতজন জব করে? আমার অফিসে এখন হচ্ছে 2টা ছেলে আছে আর 2টা মেয়ে। 2টা মেয়ে শুধু হচ্ছে রিপ্লাইয়ের জন্য, পেজ রিপ্লাই, অর্ডার প্রসেসিং এগুলোর জন্য। আর ছেলে হচ্ছে 2টা, একটা কুরিয়ারের জন্য আর একটা হচ্ছে চায়না প্রসেসগুলো। আমি আবার হচ্ছে কিছু প্রসেস যেগুলো হচ্ছে আমি তাদের হাতে দেই না। এটা হচ্ছে আর একটা মানে ভুল হয় যে চায়না থেকে কিভাবে হচ্ছে প্রসেসটা করি আমরা, হ্যাঁ ওগুলা। তারপর চায়না ওয়েবসাইটে হচ্ছে যে আমরা যে কথা বলি, হ্যাঁ সেলারদের সাথে, ওইগুলোর অ্যাক্সেস গুলো আমি আসলে সম্পূর্ণটা আমি এমপ্লয়ীদেরকে দেই না, ওগুলো সম্পূর্ণটা আমি করি, ওগুলো আমি এমপ্লয়ীদের হাতে দেই না। ওই যে বাংলাদেশ আসার পরে কি প্রসেস, ওয়ার হাউসে প্রোডাক্ট ঢুকতেছে কিনা, বের হইতেছে কিনা, প্রোডাক্ট ওয়ার হাউসে রয়ে যেতেছে কিনা, ওগুলো দেখাশোনার জন্য জাস্ট একটা ছেলে আছে, আর কুরিয়ারের জন্য ছেলে আছে, আর 2টা মেয়ে আছে শুধু রিপ্লাই দেওয়ার জন্য। ওকে, টোটালি সব মিলে 5 জন বলতে পারো আমাকে নিয়ে। আমি সারাক্ষণ এটার মধ্যে অ্যাক্টিভ থাকি। লাস্ট একটা টপিক নিয়ে আমরা শেষ করব, যে যারা ছোট বিজনেসম্যান, ছোট জাস্ট ই-কমার্স স্টার্ট করতেছে, তাদের জন্য যদি কিছু বলতেন। তাদের জন্য আসলে এটাই বলা যে যারা একদম স্টার্ট করতে চাইতেছে, হ্যাঁ প্রোডাক্ট, এখন বিজনেস স্টার্ট করার জন্য যে চায়না থেকে শুধু প্রোডাক্ট নিয়ে আসতে হবে তা কিন্তু না। হুম। আমি একটা জিনিস খেয়াল করলাম, আমি কিছুদিন আগে গুলিস্তানে গেছি। তো ওইখানে গিয়ে দেখলাম যে যে জুতাগুলো তারা সেল করে বাচ্চাদের, আমি তো যেহেতু বেবি আইটেম নিয়ে কাজ করি, আমি রিটেলার স্টক করি, তো আমার আইটেম ওইখানে আমাকে একটা আলাদা একটা কেয়ার থাকে যে ওই টাইমটা দেখি আমি আসলে কিভাবে সেল করতে চাই। একটা শপে গেলাম, এটা হোলসেল হোলসেল স্টোর, এটা হোলসেল মার্কেট, এটা গুলিস্তানে, ওইটা পানি ট্যাঙ্কি কাছে, আচ্ছা। গিয়ে দেখতে পারো নাকি। ওইখানে গেলাম যে জুতোগুলো আমরা চায়না থেকে আমাদের নিয়ে আসতে, মোটামুটি বাচ্চাদের জুতোগুলো যদিও সেম কোয়ালিটি না, অবশ্যই সেম কোয়ালিটি না। জুতোগুলো এখান থেকে জুতা এটাও হয় যে আপনার জুতা একটা কিনলে কেনার পরে দেখা গেছে আপনার গ্লোগুলো ছুটে যায়, যেটা মেইন প্রবলেম হয় বাংলাদেশে জুতার কোম্পানির, যেটা হয় হুম। গ্লোগুলো ছুটে যায়। চায়না জুতাগুলো গ্লো ছুটে না কোনো সময়, একদম পার্মানেন্ট গ্যারান্টি। আমার জুতা আনার পর থেকে এখন পর্যন্ত এরকম হয়েছে না যে কোনো কাস্টমার বলছে যে যে অমুক জুতার এটা গ্লোটা ছুটে গেছে, সেলাই ছুটে গেছে, এটা হয় না।
চায়না এই জিনিসটা একদম পারফেক্টলি মেনটেন করে। বাংলাদেশে যেটা হয় আপনার গ্লো ছুটে যায়, জুতার কিন্তু একদম সেম কোয়ালিটি তৈরি করে ফেলে ওরা। কিন্তু গ্লোটা কেন একদম সেম করতে পারে এটা আমি জানি না, যারা জুতার ফ্যাক্টরি করে তারা জানে তারা কেন এরকম করে। তো এখান থেকে কিন্তু তারা শুরু করতে পারে। মোটামুটি দেখলাম যে জুতার দাম যেটা 200 টাকা আপনার মার্কেট আয়না সেল করতে পারবে 500 টাকা, 400 টাকা সেল করতে পারবে। তো ফার্স্টে একটু হয়তো প্রফিটটা কম হবে, চায়না থেকে যে প্রোডাক্টগুলো এনে সেল করা যায় ওগুলো একটু প্রফিট বেশি করা যায়, যেহেতু সেল মানে সেল আপনার ক্যাম্পেইনও করতে হয়, এখন মোটামুটি ক্যাম্পেইনে খরচ হয়ে গেছে অনেক বেশি। তো যদি কেউ মার্কেট পেজে শুরু করতে চায় আমি বলবো যে এখান থেকে জুতা করে নিয়ে আসা, যদি ভালো কন্টেন্ট তৈরি করতে পারে আপনার নিজেরা ফার্স্টে শুরু করার জন্য অবশ্যই গুলিস্তান থেকে শুরু করতে পারে, চকবাজার থেকে প্রোডাক্ট শুরু করতে পারে, একদম ফার্স্ট স্টেপ এটা। কিন্তু একদম পারফেক্ট প্রোডাক্টের জন্য, বিজনেস লং করার জন্য, বেবি আইটেম মূলত বা হচ্ছে ইলেকট্রিক আইটেমই আপনার বিজনেস লং করার জন্য, একদম হচ্ছে একুরেট কোয়ালিটি দেওয়ার জন্য প্রোডাক্ট বিজনেস হচ্ছে লং করে একদম তখনই যখন হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করা হয়। কিন্তু বাংলাদেশে ম্যাক্সিমাম একটু দুঃখজনক, আসলে বাংলাদেশ নিয়ে এবার বলা তো উচিত না, কিন্তু দুঃখজনক হলো এটা সত্যি যে কোয়ালিটি মেনটেন করে কাজ করতে হলে বাংলাদেশ প্রোডাক্ট নিয়ে কাজ করা যায় না। আচ্ছা, এটা আমি ট্রাই করছি, যেটা আমি আমি নিজে দেখলাম যে আমার ইচ্ছা ছিল যে আসলে স্টার্ট করে দেখি কি হয়। কিছু জুতা এনে সেল করছি আমি, করার পরে একদম বাজে, মানে কাস্টমার নিয়ে 1 সপ্তাহ 3 সপ্তাহ পরে বলবে যে ভাই এটা জুতা এই সমস্যা হয়েছে। মানে এটা তো আসলে কাস্টমার ধরে রাখার জন্য আপনি তো এটা পরবর্তীতে জুতোটা আনবেন যত কমে হয়। আমরা যে জুতোটা 300 টাকা নিয়ে আসি ওটা চায়না থেকে আনলে হয়তো 150 টাকা বেশি পড়ে। মনে করেন এই জুতা সেম জুতাটা কিন্তু কোয়ালিটি একদম পারফেক্ট, এটা বাংলাদেশে 1000 টাকা সেল করা যায়, কিন্তু যখন বাংলাদেশি মার্কেট থেকে নিয়ে আসি আমি ইচ্ছা করি 1000 টাকা সেল করি না। আমি ইচ্ছা করি 1000 টাকা সেল করতেছি না, আমি তখন সেল করতেছি 600 টাকা 700 টাকা, তারপরেও এটা কমপ্লেন চলে আসে। হ্যাঁ, চায়নার যেটা আমি 450 টাকা নিয়ে এসে বাংলাদেশে 1000 টাকা সেল করার পরে কোনো কমপ্লেন আসে না, এটা একদম অ্যাকচুয়াল একদম একুরেট থাকে। সুইং গুলা তারপর হচ্ছে আপনার যে গ্লো গুলা একদম একুরেট থাকে। এগুলো মেনটেন করতে পারলে আসলে বাংলাদেশের প্রোডাক্ট নিয়েও বিজনেস করা যায় এই আর কি। এখন ছোট বিজনেস যারা করবে শুরু করবে অবশ্যই বলবো যে বাংলাদেশি প্রোডাক্টও শুরু করতে পারে, সমস্যা নেই। চকবাজার থেকে জুয়েলারি আইটেম আছে, আবার জুয়েলারি আইটেম শুরু করা যায়, ইলেকট্রিক আইটেম আছে অনেক চকবাজারে, এগুলো নিয়ে শুরু করা যায়। আবার চকবাজারে সেম চাইনা আইটেমও পাওয়া যায়, কিন্তু আমি এটাও খেয়াল করছি, আমি এখানে গেছি তো দেখবা চেক করছি আমি, চাইনা আইটেমগুলো পাওয়া যায় যেগুলো হচ্ছে জুতো আমরা চাইনা থেকে নিয়ে আসি, যেটা আমি কাস্টমারদেরকে একদম প্রোভাইড করতে পারি 220 টাকা করে, যে জুতোগুলা বাচ্চাদের ছোট বাচ্চাদের ওগুলো চকবাজার থেকে নিয়ে আসলে হয়তো 240 টাকা লাগে। তো ফার্স্টে আপনার যেহেতু 1000 টাকার প্রোডাক্ট আনবেন, আপনি 2000 টাকার প্রোডাক্ট আনবেন, 10 টাকা 20 টাকার জন্য আপনি চায়না থেকে প্রোডাক্ট রিস্ক না নিয়ে এখানে শুরু করতে পারেন। পরবর্তীতে যখন মনে হয় যে না এই প্রোডাক্টের কোয়ালিটি একদম চায়না, যেহেতু প্রোডাক্টগুলো আমার কাস্টমার ব্যস্ত হয়ে গেছে, তখন চায়না থেকে শুরু করেন আস্তে আস্তে। এটা হচ্ছে আমি কাস্টমারদেরকে বলবো, আসি সেলারদেরকে বলবো যারা একদম নতুন বিজনেস স্টার্ট করতেছে অবশ্যই চকবাজার থেকে ফার্স্টে অল্প প্রোডাক্ট নিয়ে শুরু করতে। আর যদি কারো প্রয়োজন হয় না আমি একদম ডিরেক্ট চায়না থেকে নিয়ে আসবো, আমার আরো 10 টাকা 20 টাকা সেভ হওয়া দরকার কোয়ালিটি মেনটেন করবো। হ্যাঁ, কোয়ালিটি মেনটেন করার জন্য না। এখানেও হচ্ছে চকবাজার যে আইটেমগুলো চায়না থেকে নিয়ে আসি এগুলো কোয়ালিটি একদম পারফেক্ট, আমি চেক করছি এগুলো, কিন্তু এগুলো প্রাইস একটু বেশি হাই থাকে। আর আমি যে আইটেমটা আমরা একদম কাস্টমারকে প্রোভাইড করতে পারি 220 টাকা বললাম না, এটা হচ্ছে চকবাজার থেকে আনলে হয়তো 20 টাকা রেট বেশি পড়ে, কারণ ওরা তো আয়না আবার হোলসেল করে 20 টাকা প্রফিট বেশি করবি। আমাদের কাছ থেকে নিয়ে যারা হোলসেল করে তারা তো প্রফিট করে 20 টাকা 30 টাকা প্রফিট করবি, এটা স্বাভাবিক। এটা অনেকে মাইনে নিতে পারে না, ভাই 20 টাকা 20 টাকা দিছো ভাই রাখবি, এটা যে প্রোডাক্ট গুলো নিয়ে আসতেছে তার এখানে 200 টাকা ইনভেস্ট আছে মিনিমাম, তার যদি 20 টাকা প্রফিট না হয় 50 টাকা প্রফিট না হয়, আপনি বিজনেস যখন শুরু করবেন তখনই বুঝবেন প্রফিট ছাড়া বিজনেস আসলে কেউ টিকে রাখতে পারবে না। অনেক খরচ আছে এখানে, কস্টিং আছে, সবকিছু হিসাব করে প্রফিট করতে হবে মাস্ট। আমরা প্রফিট ছাড়া তো আমরা দিব না প্রোডাক্ট। এখন অনেক কাস্টমার আসে ভাই এটা এত দাম, এরকম এটা এরকম কেন, এটা এরকম হয়েছে, অত টাকা বেশি পড়ছে কেন, বলি ভাই এটা এত টাকা দাম, এটা এত টাকা আমি বেশি রাখছি আপনার কাছ থেকে, ভাই এটা 100 টাকা বেশি রেখে দিচ্ছেন। আপনার কি মনে হয় যে আমি কি বিজনেস প্রফিট করার জন্য করছি না? প্রফিট তো করতে হবে আমাকে নাকি? আমি একদম আমার বড় ক্লায়েন্ট যারা আমি তাদেরকে আমি একদম বলে দিই যে আপনার 5 লাখ টাকা প্রোডাক্ট নিতেছেন, আমি এখান থেকে আপনার 30,000 টাকা নিচ্ছি, বা এটা আমার সেভ। এখন হয়তো অনেক সময় আবার সেলারদের সাথে আমাদের হচ্ছে নেগোসিয়েশন হয়ে যায়, সেলার আবার হচ্ছে আমাকে আরো 10,000 টাকা সেভ দেয়, সেটা এক্সট্রা, এটা তো আমি সেলার কাস্টমারদের কাছ থেকে আমি নিয়ে নিই। কাস্টমারদের কাছ থেকে বলে দিছি নিছি মনে করেন আমি 30,000 টাকা, আবার সেলার দিছে আমাকে আরো 10,000 টাকা ডিসকাউন্ট, তার মানে আমার 40,000 টাকা হয়েছে, ওই প্রফিটটা আমরা করি। কিন্তু ছোট উদ্যোক্তারা অবশ্যই প্রথম শুরু করার জন্য অল্প, আমি বলবো অল্প প্রোডাক্ট নিয়ে, অনেকে আবার হচ্ছে
অনেক প্রোডাক্ট নিয়ে আসি, টাকা আছে আমার কাছে, অনেক হুম। প্রোডাক্ট নিয়ে আসবো, পরে স্টক হয়ে যায়, বিজনেসের মানসিকতা একদম নষ্ট হয়ে যায়। যে আইটেমগুলো, একটা জিনিস আমি দেখছি যে আইটেমগুলো স্টক হয়ে যায়, এই আইটেমগুলো পরবর্তীতে কোনো দোকানে নিয়ে যায়, যে প্রোডাক্টগুলো আমি সেল করবো, আমার কাছে অনেকগুলো প্রোডাক্ট আছে, সে যে চাইনা থেকে কিনে আনছিল এর অর্ধেক দামও পায় না। এটা হচ্ছে একটা মেইন কাহিনী আমাদের ম্যাক্সিমাম বিজনেসম্যানদের, যেটা ঝামেলা হয় নতুন উদ্যোক্তাদের, প্রোডাক্ট নিয়ে আসছি অনেক, সেল করতে পারি নাই, বিজনেস শেষ, বিজনেসের প্ল্যান নষ্ট, আর বিজনেস করতে পারবো না, আমাদের বিজনেস হবে না। এটা যেটা, এটা না করে একদম শুরু থেকে একদম 5 টাকা আইটেম আনেন পারলে। হ্যাঁ, 5 টাকা আইটেম তো পসিবল না। আপনার যদি পসিবল হয় আপনি 5 টাকা দিয়ে শুরু করেন, নতুন ছোট যারা, আকারে শুরু করবো। একদম ছোট থেকে শুরু করতে হবে। নতুন যারা, আমি তো আমার তো বিজনেস শুরু হয়েছে একদম কত 15,000 20,000 টাকা এরকম টাকা দিয়ে, খুব বেশি টাকা না, কিন্তু আস্তে আস্তে পুরো গ্রো করছে। তো এরকম টাকা একদম, যারা ছোট উদ্যোক্তা যাদের টাকা আছে সেটা আস্তে আস্তে করতে পারে, সমস্যা নেই। বিজনেস যদি মনে করে না আমার প্ল্যান আছে এরকম আমি করবো, হুম। করতে পারবো, করতে পারে, সমস্যা নেই। কিন্তু যারা একদম ছোট উদ্যোক্তা, একদম নতুন স্টুডেন্ট, হুম। তারা আমি বলবো পারলে আপনি 500 টাকার প্রোডাক্ট দিয়ে শুরু করেন, 100 টাকার প্রোডাক্ট দিয়ে শুরু করেন। এটাই হচ্ছে আপনার লিগেল ওয়ে। এক্স্যাক্টলি। বেশি প্রোডাক্ট এনে স্টক করে রাখার কোনো প্রয়োজন না। আমি নিজে প্রোডাক্ট নিয়ে আসছি, তার মানে আপনার আমি 50,000 টাকার প্রোডাক্ট দিয়ে না দিয়ে দিলাম, আপনার আমার প্রফিট হয়েছে, ঠিক আছে, আপনার প্রফিট হইলো না, এরপর তো আপনি বিজনেস করবেন না, ঠিক না? এখন আপনার যখন প্রফিট হয়েছে, 5,000 টাকার প্রোডাক্ট না 2,000 টাকা প্রফিট হয়েছে, স্বাভাবিক। এরপর আপনি 10,000 টাকা আনেন, আস্তে আস্তে বিজনেস গ্রো করুক, আপনি আমার সাথে লং টাইম থাকেন। এটাই হয়েছে আমার বিজনেস। আপনি একবার না বিজনেস আমি করলাম, একবার প্রফিট করলাম, পরবর্তী আর আপনার খোঁজ নাই, এটা কিন্তু আমাদের আসলে প্রফিট না, এটা আমাদের লং টাইম বিজনেসের কোনো মডিউলও পড়ে না আমাদের। এর আগে আমরা ই কমার্স নিয়ে একটা কন্ট্রিবিউট করছিলাম, সেখানে এই বিষয়ে কথা বলছিলাম যে বাংলাদেশের মোস্ট অফ দ্য পার্সন যারা ই কমার্স বিজনেসে আসে, তাদের সবারই অলমোস্ট 99% ই কমার্স বিজনেসম্যানদের টার্গেট থাকে যে এসে আমরা বিশাল আকারে শুরু করে দিব, কিসকে শুরু করবো, আমরা দারাজকে বিট করবো, এই করবো সেই যাদের করবো। টাকা আছে কিছু, মনে করেন কিছু বললাম এই জন্য যে বেশি টাকা যারা আছে তাদের আবার এরকম করে না। আসলে মনে করেন আপনার কিছু টাকা হয়েছে, 1-2 লাখ টাকা ফ্যামিলির কাছ থেকে নিতে পারছে, সবচেয়ে বড় ভুলটা যারা করে জানেন, যারা ফ্যামিলির কাছ থেকে টাকা নিতে পারে বেশি, তারাই ভুলটা করে। আপনি মিলা দেখেন, আসলে যারা এই ভুলটা করছে তার ম্যাক্সিমাম হচ্ছে ফ্যামিলির কাছ থেকে টাকা নিতে পারছে, তার নিজের টাকা না। এটা হচ্ছে ম্যাক্সিমাম মানুষের ভুলটা করে, যারা হচ্ছে নিজের টাকা বা টিউশনির টাকা ও একজনের কাছ থেকে 5,000 টাকা ধার নিয়ে শুরু করছে, তারা এই ভুলটা করে না। যাদের হচ্ছে ফ্যামিলির কাছ থেকে বিজনেসের জন্য টাকা দিছে, আমি এটা এটা আমার দেখা যে যারা হচ্ছে ফ্যামিলির কাছ থেকে টাকা নিয়ে বিজনেস শুরু করে, এরাই ধরা খায় বেশি। success হয় 10%। এই জন্য অনেকে কিন্তু বলে যে আমি বিজনেস করতে যাচ্ছি, উদ্যোক্তা হতে যাচ্ছি, আমার ফ্যামিলি সাপোর্ট করতেছে না। আরে ভাই, ফ্যামিলি সাপোর্ট করতেছে না মানেই তুই যদি নিজে কিছু করিস তাহলে পসিবল ভালো কিছু করা। ফ্যামিলি যখন সাপোর্ট করবে তখনই তার ডোবার সম্ভাবনা বেশি থাকবে। ফ্যামিলি সাপোর্ট করলেই ঝামেলাটা হয়, আসলেই ঝামেলাটা হয়। এটা এখন হয়তো করে না, ফ্যামিলি করেও অনেক সময় হচ্ছে ফ্যামিলি করতে চায় না ভয়ে, যে ভয় পাইতেছে আপনার দিলাম 1 লাখ টাকা। আমার যেমন, আমি তো ফার্স্টে যখন আমি স্টার্ট করতে গেছি হয়তো ফ্যামিলির কাছে টাকা চাইছে 1 লাখ টাকা, ধরেন এরকম, ভয় পেয়েছে। তারপর আমার বড় ভাই বলছে আচ্ছা ঠিক আছে তুই চাইতেছে, আচ্ছা ঠিক আছে একটা এই জায়গা থেকে আমি এনে দিই। 50,000 টাকা এনে দিয়েছিল ফার্স্টে বড় ভাই। তো এখান থেকে পরে হচ্ছে আবার আমার তো, আমার একদম ফার্স্টে এটাই ছিল আমার মোটামুটি একটা বড় অ্যামাউন্ট, 50,000 টাকা এটাই ছিল বড় অ্যামাউন্ট। এর আগে তো অল্প টাকা দিয়ে শুরু করছি। এরপর আবার হচ্ছে বিজনেস স্টার্ট করার পরে যখন দেখেছি ডেলিভারি যাওয়া শুরু করছে, তখন ফার্স্টে একটা ডেলিভারি কোম্পানি ছিল, এটা ডেলিভারি টাইগার। এখন এটা জানি না আছে কিনা, ওদের মাধ্যমে আমি শুরু করছিলাম ফার্স্টে। ওরা ছোট ছোট প্রোডাক্ট নিয়ে যেত, 2টা 3টা প্রোডাক্ট অর্ডার হলে নিয়ে যেত। আমি যেহেতু ছোট উদ্যোক্তা, 3টা 4টা 2টা অর্ডার হয়, একটা অর্ডার হয়, এটা বড় কোম্পানি তো নিবে না। সেটাই। তখন ওদের মাধ্যমে শুরু করছি। তো ওরা যখন হচ্ছে মিরপুরে আসার পরে ওরা আবার আমার বাসায় যাইতো মাঝে মাঝে, আমি তো বাসা থেকে শুরু করছি, তখন তো অফিস ছিল না কোনো, ওকে। বাসায় ছিল। তো বাসায় একটা রুম, মোটামুটি ছোট রুম ছিল, ওইখান থেকেই বিজনেস স্টার্ট করা। তখন ডাইনিং রুম ছিল একটা ছোট। আচ্ছা। পরবর্তীতে বড় বাসা নিয়ে তখন আবার হচ্ছে আলাদা রুম নিয়েছি। তখন এই যে ডাইনিং রুম থেকে প্রোডাক্ট দিতাম এখানে, তখন ওরা যাইতো গিয়ে বলতো যে আপনার লোনের দরকার আছে কিনা। যখন দেখেছে প্রোডাক্ট মোটামুটি যাচ্ছে, আমার ক্যাপিটাল নাই, বলছে লোনের দরকার আছে কিনা, লোন দিতে তো ভালো, লোন তো কেউ দেয় না। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা যেটা, বা ছোট উদ্যোক্তাদের লোন দিতে চায়, লোন দিতে চায়। বিজনেস বড় হন তখন দেখবেন। এখন আমি যদি যে কোনো জায়গায় গিয়ে লোন চাই, পাই, হ্যাঁ অ্যাভেলেবল, কিন্তু তখন দিতে চাইতো না, কেউ দিবে না। তখন
তারা বলছিল যে ঠিক আছে আমাদের সাথে একটা এজেন্সি অ্যাড আছে, তাদের সাথে কথা বললে হয়তো দিবে, আপনি অ্যাপ্লাই করেন। তখন ওই যে অনলাইনেই অ্যাপ্লাই করছি। অনলাইনে শক্তি এখনো আমাদের সাথে আছে, আমার সাথে এখনো আছে, আমার এখনো লোন নেওয়া আছে শক্তি থেকে, ওদেরকে কিস্তি দিই প্রতি মাসে। এখন পর্যন্ত যে আপনার 3 বছর ধরে আমি ওদের কাছ থেকে লোন নেই, শক্তির যে ম্যানেজার আছে ওরা আমার কাছে এখনো যোগাযোগ করে না, আমি দিয়ে দিই প্রতি মাসে। যে বিকাশে দিতে হয় তো, আমি বিকাশ থেকে টাকা অটোমেটিক অটো পে করে রাখছি, ওখান থেকে টাকা নিয়ে তো ওরা আমার সাথে যোগাযোগ করতে হয় না, জাস্ট লোনের সময় যোগাযোগ করে। এখন লাস্টে শেষ হয়ে যায় তখন যোগাযোগ করে। এখন ওই যে ব্যাংকে কিছু ব্যাংকও দিবে, এটা হচ্ছে প্রথমে দিতে চায় না মানুষ লোন, যেটার জন্য হচ্ছে সবচেয়ে বড় সমস্যা মানুষ সম্মুখীন হয়, প্রথমে লোন দিতে চায় না, এটাই সমস্যা হয়। তো আমি প্রথমে হচ্ছে এখান থেকে যে 1 লাখ টাকা নিয়ে শুরু করছিলাম আমাদের কাছ থেকে, তারপর থেকে বিজনেস আস্তে আস্তে গ্রো করছে, পরবর্তী বছর আবার বাড়ায় দিছি লোন, পরবর্তী আরো বাড়ায় দিছি, এখন যত চাই মোটামুটি পাই। আচ্ছা। সো থ্যাংক ইউ সো মাচ ভাই আমাদের শোতে আসার জন্য।